আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 50তম বিসিএস প্রিলি ফুল কোর্সে আমাদের আজকের লেকচারে। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর লেকচার 10। সো এর আগে আমরা অনেকগুলো লেকচার করেছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, যেগুলো আমরা লাইভ নিতে পেরেছি, কিন্তু যেহেতু আমরা 50তম বিসিএস প্রিলির সার্কুলার দেওয়ার পর থেকে খুবই অল্প সময় আমাদের জন্য সামনে আছে, সো সে কারণে আমরা রেকর্ডেড ক্লাসে চলে এসেছি এবং আপনারা সব অবগত আছেন যে আমাদের পরবর্তী সকল ক্লাসগুলোই আপনাদেরকে রেকর্ডেড আকারে দেওয়া হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 10 নম্বর লেকচারটি আজকে রেকর্ড করার জন্য শুরু করছি। সবাইকে আবারও স্বাগতম। তো সম্প্রতি প্রকাশিত হয়ে গেল 50তম বিসিএস এর সার্কুলার, এবং আপনারা জানেন এই সার্কুলারের অ্যাপ্লিকেশন চলমান আছে, এবং এই সার্কুলার অনুযায়ী একটা নম্বর বা মান বন্টনের পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তন যেসব জায়গায় হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়গুলি। সো আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনার নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছে, বাট বেড়েছে। সো আমরা ওই মান বন্টনটা একটু দেখব। আগে আমাদের যে 5টা চ্যাপ্টার ছিল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, সেই 5টা চ্যাপ্টারই এখনো আছে, অর্থাৎ চ্যাপ্টার সংখ্যা কমেনি। আগে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আপনার 4 মার্ক করে আসতো, 5 × 4 = 20 ছিল। এখন সেই নম্বরটা আসবে, চ্যাপ্টার ঠিকই 5টা আছে, প্রতিটা থেকে 5 নম্বর করে আসবে, এবং পূর্ণমান হয়ে গেছে 25। সো আলটিমেটলি আপনার সিলেবাস কিন্তু বাড়েনি, আপনার যেটা বেড়েছে সেটা হচ্ছে প্রশ্নের সংখ্যা বেড়েছে। সো এটা একদিক দিয়ে কিন্তু মন্দের ভালো, মানে আপনার নম্বর বাড়লেও পড়ার সংখ্যা বা পড়ার পরিমাণটা বৃদ্ধি পায়নি। আপনি একই সিলেবাস পড়লে এখন 25 নম্বরের জন্য প্রিপারেশন নিতে পারবেন। তো একদিক দিয়ে কিন্তু এটা ভালোই হয়েছে আমার মতে। আচ্ছা, তো এরকম আরো কয়েকটা জায়গাতে নম্বর বেড়েছে, যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্সে নম্বর কমেছে, বাংলায় কমেছে, ইংরেজিতে কমেছে, ম্যাথে আবার বাড়িয়েছে। তো নৈতিকতা সুশাসনে আবার বেড়েছে। সো সব মিলে একটু ওলটপালট হয়েছে। নতুন সিলেবাসে কিন্তু পিএসসির ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। সো নতুন সিলেবাসটা একটু নামিয়ে নিবেন, পূর্ণমানটা দেখে নিবেন। সো আমাদের জন্য এখন আন্তর্জাতিক বিষয়বলিতে পূর্ণমান 25। আমরা 25-এর জন্য যুদ্ধ করব, ব্যাটেল করব। আচ্ছা, যাই হোক। সো আজকে যে লেকচারটা আছে, এই লেকচারটা হচ্ছে মোটামুটি প্রিলিমিনারি থেকে মধ্যে, বা প্রিলিমিনারির যে সিলেবাসটা আছে তার মধ্যে সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট একটা লেকচার। এখন লিস্ট ইম্পর্টেন্ট লেকচার কেন লিখলাম, কারণটা হচ্ছে এই অংশে যে জিনিসগুলো আছে বা যে টপিকগুলো আছে দেখতে পাচ্ছেন লেখা, এই জিনিসগুলো সম্পর্কে আসলে খুব বেশি বলার বা পড়ার তেমন কিছু নাই, বা আপনাকে বুঝিয়ে দেওয়ার মতো এখানে কিছু নাই। এখানে যা আছে সেগুলোকে আমি কয়েকটা পার্টে ভাগ করি। যেমন এখানে কিছু বিষয় আছে ভূগোল রিলেটেড, ভূগোলে আপনারা পড়েছেন বা দেশ পরিচিতি মহাদেশ পরিচিতি অংশে পড়েছেন সেইগুলো, যেমন বিশ্বের বিভিন্ন মহাসাগরের নাম, সাগরের নাম, উপসাগরের নাম, সমুদ্র বন্দর, নদী, ভৌগোলিক সীমারেখা, প্রণালী, খাল, চ্যানেল, উল্লেখযোগ্য দ্বীপ, উপদ্বীপ, হ্রদ, ভূমিরূপ, জলপ্রপাত, এই জিনিসগুলো সবই আপনার ভূগোল রিলেটেড, ভূগোলেও আমাদের এগুলো পড়তে হয়। এই জন্য আসলে এখানে কিছু মুখস্থ টাইপের ইনফরমেশন এই জায়গাটায় আছে। আবার দেখেন, বিভিন্ন স্কয়ার মানে উল্লেখযোগ্য স্থান বিশ্বের, বিভিন্ন ট্রায়াঙ্গেল, সার্কেল, বিশেষায়িত রাষ্ট্র, এই জিনিসগুলো চলে আসে হচ্ছে আপনার মহাদেশ পরিচিতির মধ্যে। সো এইগুলো আপনার জন্য হচ্ছে একদম এমসিকিউ টাইপের প্রশ্ন। এমসিকিউ বলতে হচ্ছে আপনার ডিপে যাওয়ার মতো কিছু নাই, খুব বেশি চিন্তা ভাবনা করার মতো কিছু নাই, আপনাকে ছোট ছোট ইনফরমেশনগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় যে পার্টটা আছে বিবিধ, এই বিবিধ পার্টটা হচ্ছে আরো পিকুলিয়ার। খেলাধুলা, নোবেল পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, বিমানবন্দর, বিমান সংস্থা, সংবাদপত্র, সংবাদ সংস্থা, বিশ্বমঞ্চে নারী, এই জিনিসগুলো হচ্ছে একদমই মানে পিকুলিয়ার টাইপের জিনিস। আপনারা প্রিলিমিনারির যে সিলেবাসটা আছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, সেখানে লাস্ট লেকচার কিন্তু এইটা। আমাদের আর দুইটা লেকচার আছে 11-12, যেখানে আমরা সাম্প্রতিক বিষয়গুলি পড়াই। তো সাম্প্রতিক বিষয়গুলির অংশটা বাদ দিলে বাকি যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসের একদমই শেষের দিকের অংশগুলো হচ্ছে এইটা। এই জন্য আমি লিস্ট ইম্পর্টেন্ট বলেছি। এটা হচ্ছে মানে সিলেবাসের অনুযায়ী। কিন্তু আপনি যদি বলেন ভাইয়া এইখান থেকে তাহলে কি আমাদের পড়াশোনা করতে হবে না, বা খুব বেশি পড়ার দরকার নাই, এটা কি মিন করছেন, আমি বলবো না। এই অংশটা ভালো করে পড়বেন। কেন ভালো করে পড়বেন? কারণ এখান থেকে আপনি মিনিমাম শিওর থাকেন 3 থেকে 4টা এমসিকিউ ইনশাল্লাহ পাবেন। মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ পাবেন। অর্থাৎ আপনি ভূগোলের মধ্যেও পেতে পারেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও পেতে পারেন। আপনি মিলিতভাবে যেখান থেকেই পান না কেন আপনি 3টা থেকে 4টা এমসিকিউ পাবেন। বেশিও হতে পারে, কমও হতে পারে, একটা দুইটা। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের আজকের টপিকের ব্যাপার স্যাপার।
সো আমরা আজকে বেশিরভাগ সময় স্লাইড রিডিং দিতে হবে এবং স্লাইডে আমি দাগিয়ে দিব। এবং আজকের যে পিডিএফটা আপনারা পাবেন, অ্যানোটেটেড পিডিএফ যেটা, এইটাকেই মোটামুটি পড়াশোনার ম্যাটেরিয়াল হিসেবে নিতে পারেন। এটা দেখলে বা এটা ভালো করে পড়লে আপনার অন্য কোনো তেমন বই টই গাইড বই এগুলো পড়তে হবে না। সর্বোচ্চ যেটা করতে পারেন, উত্তরণের বইটা একটু রিভিশন দিতে পারেন এই পিডিএফটা পড়ার পরে। সো আসেন আজকের রেফারেন্স বইটা নিয়ে একটু কথা বলি। রেফারেন্স বইটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান, আমাদের পিডিএফ আজকে স্লাইডের জন্য। পিডিএফটা ভালো করে পড়বেন, এটা দাগানো থাকবে। এই দাগানো পিডিএফটা ভালো করে পড়বেন, এইটাই আপনার মেইন রেফারেন্স আজকের সিলেবাসের জন্য। দুই নাম্বার হচ্ছে পিডিএফটা পড়ার পরে উত্তরণের বইটা দেখবেন। উত্তরণের বইতে যে অংশগুলো আজকে সিলেবাসের জন্য আছে সেই অংশটা একবার চোখ বুলাবেন বা রিভিশন দিবেন। তাহলে হবে কি, পুরা ব্যাপারটা সম্পর্কে একটা আইডিয়া হবে। ওকে, এটা গেল হচ্ছে রেফারেন্স বই। এবার আসেন আজকের এই পিডিএফটা পড়ার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা একটু আপনাদেরকে বলি যে কিভাবে পড়বেন। এটা অন্যান্য ক্লাসে যেভাবে পড়েছেন সেভাবে পড়লে এইটা ভালো মতো আয়ত্ত করতে পারবেন না। কারণ কি? কারণটা হচ্ছে আজকের স্লাইডে প্রচুর ইনফরমেশন। নাম্বার ওয়ান, অনেক তথ্য। বুঝতে পারছেন? আজকের ক্লাসে অনেক তথ্য। সো এত তথ্য আপনি মনে রাখতে কষ্ট হবে। সো এটা আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। নাম্বার দুই হচ্ছে আজকের স্লাইডে বোঝার জিনিসপত্র নাই, বুঝানোর কিছু নেই। অনেক সময় হয় এটা যে বুঝিয়ে টুজিয়ে দিলে অনেক সময় এগুলো মনে থাকে, পড়তে সুবিধা হয়। তো আজকে বোঝানোর মতো তেমন কিছু নাই, তারপরও আমি গল্পে গল্পে পড়িয়ে যাব ইনশাল্লাহ, হয়তো অনেকটাই সহজ হয়ে যাবে। আর নাম্বার থ্রি হচ্ছে এখান থেকে ডিপে প্রশ্ন আসার কিছু নাই, একদম টু দা পয়েন্টে কোশ্চেন আসে। সো যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো হয় হচ্ছে একদম টু দা পয়েন্টে। মানে ধরেন প্রণালী নিয়ে একটা প্রশ্ন আসলো, এই প্রণালী কাকে কাকে পৃথক করেছে, বা এই দুই দেশের মধ্যে কোন প্রণালী আছে। বা সংবাদ সংস্থা নিয়ে কোনো প্রশ্ন আসলো, বলা হলো যে ফেয়ারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা। বা প্রশ্ন আসলো গোয়েন্দা বাহিনী নিয়ে, এই গোয়েন্দা বাহিনী কোন দেশের। বা প্রশ্ন আসলো হচ্ছে খেলাধুলার বিষয় নিয়ে, বলা হলো 2026-এর ফুটবল বিশ্বকাপে আপনার হচ্ছে কোন কোন দেশে হবে, বা এরকম টাইপের অনেক প্রশ্ন হতে পারে। সো এগুলো হচ্ছে একদম মানে টু দা পয়েন্টে স্পেসিফিক কোশ্চেন, কোনো ঘুরানো পেঁচানোর ঝামেলা নাই। সো আপনি যদি ঠিকমতো ইনফরমেশনটা মনে রাখতে পারেন, অনেকটা ইজি হয়ে যায়। সো আসলে টপিকগুলো কিন্তু সহজ, টেনশন করবেন না। জাস্ট হচ্ছে টু দ্য পয়েন্টে পড়তে হবে। সো এখন কিভাবে পড়বো, যেটা করতে হবে, আমার ক্লাসটা যদি একবার একটু মন দিয়ে করেন, ক্লাসটা করলে একবার যেহেতু আমরা পুরো স্লাইডটা রিডিং দিব, আপনার একবার রিভিউ আমার সাথে হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি এরপরে এই রেকর্ডেড ক্লাসটা যদি আরেকবার দেখেন, দুইবার দেখলে আপনার দুইবার রিভিউ হয়ে যাবে। তো দুইবার দেখার দরকার নাই, আজকের যে ক্লাস মোটামুটি একবার ভালো করে দেখেন, দেখার পর পিডিএফটা একদম সুন্দর করে পড়বেন। পিডিএফ এর কোনো কিছু বাদ দিবেন না, পিডিএফটা সুন্দর করে ফুল পড়বেন। পিডিএফ বাদ দেওয়া যাবে না, বারবার বলতেছি, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। এটাই আপনাদের জন্য আজকের বাইবেল বা আজকের জন্য মেইন বই হচ্ছে এই পিডিএফটা। সো পিডিএফটা পড়ার পরে দেন আপনি যদি উত্তরণের বইটাকে একবার রিভিশন দেন, অনেকটা দেখবেন আত্মস্থ হয়ে গেছে। কিন্তু আজকে থেকে 7 দিন পরে যখন আপনি আবার এই জিনিসটা মনে করতে যাবেন, দেখবেন ভুলে গেছেন। সো কি করতে হবে? রিপিট করতে হবে পড়াশোনাটা, বা রিভিশন দিতে হবে। সো আপনার আজকের এই পিডিএফটা বারবার রিভিশন দিতে হবে। এটা এমন একটা টপিক যেটা বারবার রিভিশন না দিলে আপনি পরীক্ষার আগে ভুলে যাবেন। সো মোটামুটি এই অংশগুলো 10-15 দিন পর পর পরীক্ষা আসার আগ পর্যন্ত আপনাকে একটু রিভিশন দিতে হবে পিডিএফটা। তাহলে দেখবেন এই জিনিসগুলো মাথার মধ্যে গেঁথে যাবে। আর মোটামুটি 2-3 বার পড়লে এই পিডিএফটা আপনার অনেক ইনফরমেশন আপনার মুখস্থ হয়ে যাবে, দেখবেন না চাইলেও মুখস্থ হয়ে যাবে। সো ওই মুখস্থ করার টার্গেট নিয়ে পড়েন না, পড়বেন হচ্ছে জাস্ট নর্মাল ইনফরমেশন নিচ্ছেন, নতুন কিছু শেখার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, সেইভাবে আগ্রহ নিয়ে পড়বেন। দেখবেন এরপর বাকিটা অটো হয়ে গেছে, আপনার আর এই কষ্ট করে মুখস্থ করতে হবে না, এই জিনিসটা আত্মস্থ হয়ে যাবে। মুখস্থ এবং আত্মস্থের মধ্যে একটা পার্থক্য আছে। মুখস্থ হচ্ছে আপনি তোতা পাখির মতো মুখস্থ করলেন, আর আত্মস্থ ব্যাপারটা হচ্ছে আপনি তথ্যটা বা ইনফরমেশনটা ভিতরে নিয়ে নিলেন। সো এই আত্মস্থ জিনিসটা বেশি ইফেক্টিভ, মুখস্থটা লেস ইফেক্টিভ। আত্মস্থ করার চেষ্টা করেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো অনেক কথাবার্তা হলো ভাইয়া, আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের মূল আলোচনায় বা মূল ক্লাসে। তো আজকের পিডিএফটাতে বেশ ছবি টবি আমরা সন্নিবেশিত করেছি, ছবিও দেখতে পারবেন। ছবি দেখে দেখে পড়লে আপনাদের মধ্যে মানে ওই যে দৃশ্যম সিনেমা আছে না, হিন্দি সিনেমা একটা, ওই তামিল,
ওই দৃশ্যম সিনেমায় বলে না যে জিনিসটা আপনি ভিজুয়ালাইজ করেন, সেই ভিজুয়ালাইজ জিনিসটা আপনার দীর্ঘদিন মনে থাকে। এবং এটা সায়েন্টিস্টরাও বলে যে আপনি যে জিনিসটা দেখে বা ভিজুয়ালাইজ করে কোনো কিছু যখন জানেন, সেই জানাটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয়, বেটার দ্যান আপনার হচ্ছে জাস্ট শোনা বা মুখস্থ করা। এর থেকে ভিজুয়ালাইজ করাটা বেশি ইম্পর্টেন্ট। সো চেষ্টা করবেন ভিজুয়ালাইজ করার জন্য, ওকে? আচ্ছা, সো আসেন তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি আমাদের মূল আলোচনা। তো আজকে আমাদের স্লাইডে হচ্ছে অনেক ইনফরমেশন, বারবার বলছি, সো ভয় পাওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় আসেন। আমরা প্রথমেই হচ্ছে আমাদের বিশ্বটা একটু দেখি। এই বিশ্ব বা মহাদেশ পরিচিতি ক্লাসে আমরা এই বিশ্বটা দেখেছিলাম। সো এই বিশ্বে আমাদের কয়টা মহাদেশ আছে? আমাদের টোটাল মহাদেশ হচ্ছে আপনার 7টা, এটা আমরা জানি। যদি সেই মহাদেশগুলোর মধ্যে দেশের নাম বলি, দেশ আছে হচ্ছে আমাদের 195 প্লাস। আরও ছোট ছোট অনেক দেশ আছে, বাট ইউএন এর মধ্যে 193টা দেশ মেম্বার এবং 2টা হচ্ছে অবজারভার। সেখান থেকে আমরা 195 হিসাব করতে পারি। আচ্ছা, সো মহাদেশের মধ্যে প্রথমেই যদি আমরা এশিয়া মহাদেশের কথা বলি, এশিয়া মহাদেশ হচ্ছে এই যে আমি একটু কালো মার্ক করলাম ছবির মধ্যে, এখানেরই কোনো একটা জায়গায় বাংলাদেশ আছে। এই যে বঙ্গোপসাগর, বাংলাদেশ এই জায়গাটায় আছে, এখানে আমাদের দেশ। আচ্ছা, এরপর আছে আপনার আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, নিচের দিকে আসলে আপনার দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, দুইটা একসাথে কানেক্টেড। আর এই নিচে আছে ওশেনিয়া মহাদেশ। আর আরেকটা মহাদেশ আছে এই 6টা বাদে, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। সাদা বরফে আচ্ছাদিত, ধূসর, ধূসরও ঠিক না, সাদা বলতে হবে, সাদা একটা দেশ, এই মহাদেশ। তো এই 7টা মহাদেশের মধ্যে আমাদের সবকিছু ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এবার বিশ্বের যদি এবার স্থলভাগ বাদ দিয়ে জলভাগের দিকে তাকাই, জলভাগের মধ্যে প্রথম হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক। সো প্যাসিফিক আবার 2টা পার্টে আছে, একটা হচ্ছে নর্থ প্যাসিফিক, একটা হচ্ছে সাউথ প্যাসিফিক। তো নর্থ প্যাসিফিকটা হচ্ছে আপনার এই যে জাপান টাপান থেকে শুরু করে রাশিয়ার এই অংশটা, এবং তার অন্য অংশটা হচ্ছে উত্তর আমেরিকা, মানে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর সাথে। আর একটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, যেটা অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া দ্বীপপুঞ্জের সাথে, নিউজিল্যান্ডের সাথে, এবং অন্য অংশটা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকা মহাদেশের সাথে। এবার আসি আমাদের দ্বিতীয় মহাদেশ আটলান্টিক। আটলান্টিক হচ্ছে একটা এস আকৃতির মহাদেশ, এই যে আমি ছবির মধ্যে আঁকালাম দেখেন। এটার মধ্যে এস এর উত্তর অংশটা হচ্ছে উত্তর আটলান্টিক, দক্ষিণটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক। উত্তর আটলান্টিক হচ্ছে আপনার এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে ভাগ করেছে। আর দক্ষিণ আটলান্টিকটা হচ্ছে আপনার আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যে ভাগ করেছে। ওকে, 3 নাম্বার যে মহাদেশটা সেটা হচ্ছে আপনার ভারত মহাসাগর, এই মহাসাগর যেটা, এই ভারত মহাসাগর হচ্ছে আপনার আমাদের ভারত, শ্রীলঙ্কা, আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে সামনের দিকের অংশটা, এই পুরো অংশের মধ্যেই ভারত মহাসাগর আছে। এবং ভারত মহাসাগরের এক পাশে হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশ, এক পাশে হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার যে দেশটা আছে। 4 নাম্বার এবং 5 নাম্বার মহাসাগরটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিয়ে। এই যেমন একদম উত্তরে উত্তর মহাসাগর এবং একদম দক্ষিণে দক্ষিণ মহাসাগর, এই হচ্ছে আমাদের 5টা মহাসাগর। এই মহাসাগর বাদে আমাদের অনেকগুলো হচ্ছে সাগর আছে, উপসাগর আছে, এরকম জলরাশি আছে। তো আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে বিশ্বের বিভিন্ন মহাসাগর, সাগর এবং উপসাগর সম্পর্কিত একটা আইডিয়া আমরা নিব। তো আমরা ম্যাপ থেকে একটা আইডিয়া নিলাম, শুরুতে দৃশ্যম করে নিলাম। এবার আসেন আমরা একটু স্লাইড থেকেও আইডিয়া নিব। এখানে অনেকগুলো সাগরের নাম দেওয়া আছে এই স্লাইডটাতে, আমরা সাগরগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, ইম্পর্টেন্ট সাগরগুলো দিয়ে যাব। প্রথমেই আমাদের প্রশান্ত মহাসাগরের মধ্যে কি কি সাগর আছে খেয়াল করেন। প্রশান্ত মহাসাগরের উত্তরের উত্তরে বেরিং সাগর আছে, জাপানের সাথে জাপান সাগর আছে, জাপানের নিচে চীনের সাথে আছে, চীন কোরিয়ার সাথে মিল করে পিচ সাগর। এই 3টে সাগর আপনার প্যাসিফিকের সাথে রিলেটেড, ওকে? এরপর আপনি নিচে যদি একটু আসেন, চীনের সাথে বা আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে দক্ষিণ চীন সাগর আছে। এই হচ্ছে আপনার মোটামুটি উল্লেখযোগ্য সাগর যেগুলো প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত। এবার আসি ভারত মহাসাগরের সাথে কারা কারা যুক্ত। ভারত মহাসাগরের সাথে অনেকগুলো সাগর যুক্ত, এর মধ্যে বঙ্গ উপসাগর আছে, আরব সাগর আছে, এরা মোটামুটি জড়িত। এবং এখান থেকে যদি আপনি আরো সাইড খুঁজেন, ভিতরে লোহিত সাগর আছে, ভূমধ্য সাগর আছে হচ্ছে আপনার আটলান্টিকের সাথে যুক্ত, উত্তর আটলান্টিকের সাথে। উত্তর আটলান্টিকের সাথে আরেকটা রাফ সি আছে বা প্রচন্ড উগ্র এবং ঢেউ বা ঝুঁকি সম্বলিত একটা সাগর আছে, যেটার নাম হচ্ছে উত্তর সাগর, নর্থ নর্থ সি। বলা হয় বিশ্বের সব থেকে মানে উত্তাল বা রাফ সাগর কোনটা, সেটা হচ্ছে নর্থ সি। এটার কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর ঘূর্ণনের কারণে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে আপনার ঘূর্ণনের গতিবেগটা বৃদ্ধি পায়, যার কারণে বায়ুচাপের তারতম্যের কারণে আপনার এই সাগরের জলরাশিতে
আপনার প্রচণ্ড আকারের ঢেউ তৈরি হয় এবং এগুলো উত্তাল হয়। সো উত্তর সাগর এবং দক্ষিণে আপনার দক্ষিণ মহাসাগরের যে এই অংশটা আছে, যে আমি লাল কালি দিয়ে মার্ক করলাম, এই অংশটা বেশ উত্তাল হয়ে থাকে। এই যে চিলি এবং আর্জেন্টিনা, এখানে তো আর্জেন্টিনা আছে এবং এর উপরে চিলি আছে লম্বা। আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ প্রান্তেই হচ্ছে আপনার দক্ষিণ যে আপনার আটলান্টিক মহাসাগর, সেই পার্টটা অবস্থিত। এই জায়গায় একটা প্যাসেজ আছে, যে প্যাসেজটার নাম হচ্ছে ড্রেক প্যাসেজ। আপনারা নাম শুনেছেন কেউ? নাম শুনেছেন অনেকেই, আমি জানি, না জানলে জেনে রাখেন। এই ড্রেক প্যাসেজটা হচ্ছে একটা প্যাসেজ যেখানে সাগর প্রচণ্ড আকারের উত্তাল, এবং এই প্যাসেজে প্রায় সময় হচ্ছে জাহাজগুলো আপনার বিপদে পড়ে বা দুর্ঘটনা কবলিত হয়। এরকম আরেকটা জায়গা আছে আপনার আফ্রিকার একদম দক্ষিণে, কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ, যেটাকে উত্তম আশা অন্তরীপ বলা হয়। এই উত্তম আশা অন্তরীপটাতেও আপনার এই অংশটাতে দক্ষিণ মহাসাগর প্রচণ্ড উত্তাল। এখানেও আপনার অনেক সময় সাগর উত্তাল থাকার কারণে জাহাজগুলো প্রায়শই হচ্ছে আপনার ঘূর্ণিঝড়ের কবলে বা উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এবং দুর্ঘটনার সম্মুখীন হতে বাধ্য হয়। এটা একটা সমস্যা। কিন্তু এটার কোনো সমাধান নাই। আপনার ভালো মানের জাহাজ, ভালো নেভিগেশন, এগুলোর মাধ্যমে বর্তমানে এই ধরনের প্রবলেম অনেকটাই সমাধান করা হয়েছে। কিন্তু তারপরেও প্রকৃতির কাছে আমরা অসহায়। প্রকৃতি চাইলে আপনি যত ভালোই নেভিগেট করেন না কেন, আপনার দুর্ঘটনার কবলে আপনি পড়তেই পারেন, এটা হতেই পারে। আচ্ছা, এবার আসি আর কোনো সাগর আছে কিনা। এই যে ক্যারিবিয়ান সাগর আছে, ইউএসএ এবং কিউবার মাঝামাঝি। তারপরে আপনার এই তো মোটামুটি এগুলোই সাগর। বাল্টিক সাগর আছে উত্তর মহাসাগরের সাথে, ইজিয়ান সাগর আছে, কৃষ্ণ সাগর আছে, মৃত সাগর আছে, অনেকগুলো ছোট ছোট সাগর আছে। কাস্পিয়ান সাগর আছে আবার আপনার আজারবাইজান এবং ইরানের সাথে বর্ডার রিলেটেড, কাস্পিয়ান সি বলে। আর ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর হচ্ছে আপনার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ঝামেলার মেইন কারণ ছিল এই ব্ল্যাক সিতে আধিপত্য বিস্তার করা। আচ্ছা, যাই হোক, সো অনেকগুলো সাগরের নাম পড়লাম আমরা, ম্যাপ দেখে দেখে পড়লাম। আমাদের এখন পড়তে হবে স্লাইড দেখে। আসেন স্লাইডের দিকে অগ্রসর হই। মহাসাগর কাকে বলে? মহাসাগরের সংজ্ঞা তো আসলে দেওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না, তারপর একটু বলি। বাড়িমণ্ডলের বা পানিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল জলরাশিকে মহাসাগর বলে। যাই হোক, ভূপৃষ্ঠের 71%ই হচ্ছে মহাসাগরে অবস্থিত। পাঁচটা মহাসাগর আছে, নামগুলো আমরা বলে ফেলেছি অলরেডি। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক, আটলান্টিক মহাসাগর যেটা আটলান্টিকই বলা হয়, ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন, উত্তর মহাসাগর বা নর্থ হচ্ছে আপনার ওশেন, আর দক্ষিণ মহাসাগর বা সাউথ ওশেন। এই হচ্ছে আপনার পাঁচটা মহাসাগর। এবার আসি সাগরের ব্যাপারে। সাগরকে বলা হয় হচ্ছে আপনার কি, সি। সি হচ্ছে সাগর, আর মহাসাগর হচ্ছে ওশেন। মহাসাগর অপেক্ষা ছোট আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে। বিভিন্ন সাগরের নাম আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। এবার আসি উপসাগর বা বে নিয়ে কথা বলি। উপসাগরের ব্যাপারটা হচ্ছে আপনার দুই রকম হয়, আমি একটু স্লাইড অ্যাড করি। উপসাগর, এটাকে বে বা গালফ দুইটা অর্থেই বলা হয়। বে কোনটা? ইংরেজি বে এবং গালফ দুইটার অর্থই হচ্ছে আপনার উপসাগর বাংলায়। যেমন বে অফ বেঙ্গল। বে জিনিসটা কেমন জানেন? বে জিনিসটা হচ্ছে আপনার মোটামুটি এই যে মনে করেন এই জিনিসটাকে আমরা বে অফ বেঙ্গল বলি। এইখানে ইন্ডিয়া আছে, এখানে আপনার বাংলাদেশ আছে, এই সাইডে আবার আপনার মিয়ানমার আছে। এই মাঝের যে অংশটা, এটাকে বে অফ বেঙ্গল বলা হয়। এটার মোটামুটি আপনার কয়েকটা সাইডেই আপনার কি আছে, ল্যান্ড আছে, এবং মাঝে বিস্তীর্ণ একটা মুখের মাধ্যমে সে একটা সাগরের সাথে যুক্ত হয় বা অন্য জলরাশির সাথে যুক্ত হয়, এটাকে বলা হয় বে। তিন দিকে জলরাশি থাকবে, আপনার ল্যান্ড থাকবে, কিন্তু এক সাইডে বিশাল জলরাশি থাকবে যেটার সাথে সে মেইন একটা জলরাশির সাথে যুক্ত থাকবে, এটাকে বলা হয় বে। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখেন, তিন দিকে স্থল এবং একদিকে জল দ্বারা পরিবেষ্টিত জলরাশিকে বে বলে। বে অর্থে বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। আর গালফ হচ্ছে এমন একটা জায়গা, গালফটা একটু ব্যাখ্যা করি। গালফ হচ্ছে এমন একটা জায়গা, যেমন মনে করেন মেক্সিকান গালফ। মেক্সিকান গালফটা হচ্ছে এইরকম, উপরে এই সাইডটাতে হচ্ছে মেক্সিকো, উপরের সাইডটাতে হচ্ছে ইউএসএ, এবং মাঝে সরু একটা অংশ দিয়ে হচ্ছে বাইরে আপনার প্যাসিফিক এই নর্থ আটলান্টিকের সাথে যুক্ত। সো আপনার গালফটা হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা জলরাশি যার প্রায় সব দিকেই হচ্ছে আপনার স্থল। খেয়াল করেন, এদিকে ইউএসএ, মেক্সিকো, নিচে হচ্ছে কিউবা অন্য জায়গা,
এবং এই যে চিপায় একটা সরু জলপথ থাকবে, যেটা দিয়ে সে হচ্ছে আপনার বড় কোনো একটা জলাশয়ের সাথে যুক্ত থাকবে, এটাকে গালফ বলে। যেমন এটা হচ্ছে আপনার মেক্সিকান গালফ। সো এইটাও একটা উপসাগর, বে অফ বেঙ্গল এটাও একটা উপসাগর, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সো আসেন আমরা দেখি গালফ বলতে কি বোঝানো হচ্ছে। গালফ হচ্ছে প্রায় সব দিক থেকে স্থল দ্বারা আবদ্ধ জলরাশি, কিন্তু সরু একটা সংযোগ পথ থাকতে পারে, এটাকে বলা হচ্ছে গালফ। যেমন মেক্সিকান গালফ বা মেক্সিকো উপসাগর। সো আশা করি বে এবং গালফ এই দুইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। সো থ্যাংক ইউ, আমরা চলে যাব পরবর্তী অংশে। মহাসাগরের পরিচিতি পড়তে হবে, এটা একটা রিডিং ম্যাটেরিয়াল আপনাদের জন্য রেখে দিলাম, একটু দাগিয়ে দিই। প্রশান্তর অবস্থান কোথায়, অবস্থানটা একটু দেখবেন, আমেরিকা এবং এশিয়ার মধ্যবর্তী। গড় গভীরতা চাইলে মনে রাখতে পারেন, না চাইলেও সমস্যা নাই, কারণ এইটা মানে এখন যে প্রিলিমিনারি প্রশ্ন হচ্ছে কোনো মহাসাগরের গভীরতা কত এই টাইপের সিলি প্রশ্ন আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু তারপরেও বলা যায় না, যদি চলে আসে সেক্ষেত্রে গভীরতা একটু মনে রাখতে পারেন। আটলান্টিকের থেকে ভারত মহাসাগরের গভীরতা কিন্তু একটু বেশি, খেয়াল করে দেখেন। ভারত মহাসাগর 30 মিটার গভীরতা বেশি, অন্যদিকে আটলান্টিক 30 মিটার কম। অন্যদিকে উত্তর মহাসাগরের গভীরতা একদমই কম, দক্ষিণ মহাসাগরের গভীরতা কিন্তু আবার একটু বেশি। সো যেটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে গভীরতম স্থান, এইটা আমি একটু মার্ক করে দেই। প্রশান্ত মহাসাগরে হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে সব থেকে গভীরতম স্থান, আর একটা আছে চ্যালেঞ্জার ডিপ, এই দুইটা সব থেকে গভীর। একটা হচ্ছে 11 কিলোমিটার, আর একটা হচ্ছে 10.9 কিলোমিটার। আটলান্টিকে হচ্ছে পুয়ের্তো রিকো ট্রেঞ্চ আছে একটা, পুয়ের্তো রিকোর খুব কাছে, পুয়ের্তো রিকো একটা দেশের নাম, সেখান থেকে এই ট্রেঞ্চটা পাওয়া গেছে। ভারত মহাসাগরে হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা ট্রেঞ্চ আছে, এই অংশটাতে হচ্ছে গভীরতা সব থেকে বেশি। উত্তর মহাসাগরে হচ্ছে গ্রিনল্যান্ড এবং ভালভার্দের মাঝে একটা জায়গা আছে, ইউরেশিয়ান বেসিন বলে এটাকে, সেখানে সর্বোচ্চ গভীরতা মাপা গেছে প্রায় 5.5 কিলোমিটারের মতো। আর অ্যান্টার্কটিকার সাথে যে দক্ষিণ মহাসাগর, এখানে স্যান্ডউইচ ট্রেঞ্চ নামে একটা জায়গা আছে, এটা খুব সুন্দর একটা নাম, স্যান্ডউইচ ট্রেঞ্চ। এটার গভীরতা প্রায় 7.5 কিলোমিটারের মতো। সো গভীরতম স্থানটা আমি রিকোয়েস্ট করবো একটু মনে রাখার জন্য, ঠিক আছে? ওকে, চলে যাই আমরা, দেখি সাগরগুলা কোথায় কোথায় আছে। মানে মহাসাগরের সাথে রিলেটেড সাগরগুলো আমরা ম্যাপ থেকে দেখেছি, আমরা এখন দেখব যে স্লাইডের মধ্যে কোথায় আছে। আসেন, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মধ্যে যে সাগরগুলোর নাম আছে ইম্পর্টেন্টের মধ্যে বেরিং সাগর, জাভা সাগর, দক্ষিণ চীন সাগর, ওখোটস সাগর, পিচ সাগর, এগুলো একটু ইম্পর্টেন্ট। ফিলিপাইন সিও মনে রাখতে পারেন মোটামুটি। এটা জাস্ট একবার রিডিং পড়বেন, এটা মুখস্থ করতে যেয়েন না, একবার জাস্ট রিডিং পড়বেন, বা একবার না কয়েকবার রিডিং পড়বেন, তাহলে দেখবেন অনেকগুলো মনে মানে মুখস্থ হয়ে গেছে, মনে থাকবে। আটলান্টিক মহাসাগরের দিকে আসি। আটলান্টিকের মধ্যে বাল্টিক, ভূমধ্যসাগর, ক্যারিবীয় সাগর, মারমারা সাগর, কৃষ্ণ সাগর, নর্থ সি, মেক্সিকান গালফ, তারপর হচ্ছে সার্গাসো সাগর, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, একবার একটু চোখ বুলাবো। ভারত মহাসাগরের মধ্যে আন্দামান সাগর আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গোপসাগর আমাদের, আরব সাগর, এডেন উপসাগর, রেড সি, পারস্য বা পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, এগুলোও ইম্পর্টেন্ট। পার্সিয়ান গালফ হচ্ছে আর একটা গালফের উদাহরণ, যার চার সাইডেই হচ্ছে আপনার স্থল দ্বারা আবদ্ধ, মাঝখানে সরু একটা পথ দিয়ে সে হচ্ছে ভারত মহাসাগরের সাথে রিলেটেড, এই জন্য এটাকে পার্সিয়ান গালফ বলে। বুঝতে পারছেন? এবং এই পার্সিয়ান গালফেই একটা গালফ কোঅপারেশন কাউন্সিল আছে, যেটাকে জিসিসি বলা হয়। এই জিসিসি হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল, মনে রাখবেন। কিছু অন্তরীপের নাম বলছি। অন্তরীপ বা পেনিনসুলা, অন্তরীপের ইংরেজি হচ্ছে পেনিনসুলা। পেনিনসুলা হচ্ছে একটা ছোট দ্বীপের মতো, আমি লিখে দেই, দ্বীপের মতো, কিন্তু দ্বীপ না। কারণ, কি কারণ সেই পার্থক্যটা বলি। দ্বীপ নর্মালি বা যে আইল্যান্ডগুলো আছে, আইল্যান্ড বা দ্বীপ নর্মালি হচ্ছে আপনার চারপাশটা জল দ্বারা আবদ্ধ, অর্থাৎ মেইন ল্যান্ড থেকে বিচ্ছিন্ন, মেইনল্যান্ডের সাথে দ্বীপের কোনো কানেকশন থাকে না। অন্যদিকে পেনিনসুলা হচ্ছে অনেকটা এইরকম, মনে করেন এইখানে মেইনল্যান্ড শেষ হয়ে গেছে, এরপরে লম্বা একটা পথের মতো, অর্থাৎ দেখেন তিন দিকে জল, এইদিকে জল, এইদিকে জল, এইদিকে জল, এই সরু একটা অংশ দিয়ে মেইনল্যান্ডের সাথে হচ্ছে কানেক্টেড। বা মনে করেন এটাকে আপনি এভাবেও আঁকতে পারেন,
মনে করেন এখানে এসে একটু এইটা ল্যান্ড টাইপের, এটা একটা ল্যান্ড, এইটাই হচ্ছে সেই পেনিনসুলা। সো খেয়াল করেন সরু একটা অংশ দিয়ে মেইনল্যান্ডের সাথে কানেক্টেড। সো এই অংশটাকে বলা হয় হচ্ছে পেনিনসুলা। বুঝতে পারছেন? অর্থাৎ তিন দিকে ল্যান্ড কিন্তু তিন দিকেই জলরাশি, কিন্তু এক সাইডে মেইনল্যান্ডের সাথে ছোট্ট একটা সরু অংশ দিয়ে কানেক্টেড থাকে, এটাকে বলা হয় পেনিনসুলা। সেরকম একটা পেনিনসুলার নাম হচ্ছে উত্তমাশা অন্তরীপ, একটু আগে আপনাদেরকে বলেছি কেপ অফ গুড হোপ। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। ওকে। এবং এই অংশটা খুবই ফেমাস, অনেক পর্যটক ট্যুরিস্ট তারা এই অংশটায় ঘুরতে যান, বেড়াতে যান এবং ঘুরে ফিরে দেখেন। এরকম আরো কয়েকটা আছে, চেলুস্কিন অন্তরীপ, কন্যাকুমারী অন্তরীপ এটা ভারতে, সেন্ট ভিনসেন্ট অন্তরীপ এবং চার্চিল অন্তরীপ এটা কানাডায় অবস্থিত। নামগুলো একটু মনে রাখতে পারেন, আর মার্ক করে দিলাম, রিডিং পড়বেন। আচ্ছা, এরপর চলে যাই আমাদের পরবর্তী অংশে, বিভিন্ন সমুদ্র বন্দর পড়ব। এই মানচিত্র থেকে সমুদ্র বন্দর খুঁজে বের করা একটু কঠিন, সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি গুগল ম্যাপ থাকে বা আপনাদের অবশ্যই পড়ার টেবিলের সামনে ম্যাপ আছে, সেই ম্যাপগুলো থেকে হচ্ছে সমুদ্র বন্দরগুলো একবার চোখ বুলায় নেবেন। আসেন আমরা একটু দেখি। ইম্পর্টেন্ট কয়েকটা সমুদ্র বন্দরের মধ্যে এশিয়ার মধ্যে ভারতের মুম্বাই, ওকে, সিঙ্গাপুর খুবই ফেমাস একটা সমুদ্র বন্দর, চীনের সাংহাই, জাপানের ইয়োকোহামা, হংকংটাও ইম্পর্টেন্ট, রাশিয়ায় আছে ভ্লাদিভস্তক, এটাই একমাত্র সমুদ্র বন্দর যেটা দিয়ে সে হচ্ছে প্রশান্তর সাথে কানেক্টেড। উপরে যে আর্কটিক বা উত্তর মহাসাগর, এগুলার বেশিরভাগ অংশই হচ্ছে সবসময় বরফ আচ্ছাদিত থাকে, এই জন্য রাশিয়া ব্যবহার করতে পারে না। এই কারণেই হচ্ছে রাশিয়া আপনার এই ভ্লাদিভস্টক ছাড়া আর কোনো সমুদ্র বন্দর ইউজ করতে পারে না। আর একটা যেটা ইউজ করে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। সেখানে যখন ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কথা বলছিল, এই কারণে রাশিয়া তার নিজস্ব সার্বভৌমত্বের উপর হুমকি মনে করার কারণে ইউক্রেনে অ্যাগ্রেশন কিন্তু করেছে বা করতে বাধ্য হয়েছে। আচ্ছা, ইউরোপের মধ্যে আসি। আপনার জার্মানির হ্যামবুর্গ আছে, লিভারপুল আছে, আপনার ইস্ট লন্ডন আছে, নেদারল্যান্ডসের রটারডাম আছে, ফ্রান্সের লা হাভ আছে, কানাডার কুইবেক আছে, যুক্তরাষ্ট্রে অনেকগুলো আছে ভাই, ভ্যানকুভার, এলএ, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, সাউথ ক্যারোলিনা, নিউ অরলিন্স, মিয়ামি, ফ্লোরিডা, অনেকগুলো আছে। আর আফ্রিকার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মরক্কোর ক্যাসাব্লাঙ্কা, তারপর সেনেগালের ডাকার, নাইজেরিয়ার লাগোস, মিশরের পোর্ট সৈয়দ, তারপরে হচ্ছে কেনিয়াতে পোর্ট মোম্বাসা, তানজানিয়াতে পোর্ট দার এস সালাম, সাউথ আফ্রিকাতে কেপটাউন। এগুলো মোটামুটি নাম করা, হ্যাঁ। আর সাউথ আমেরিকার মধ্যে আছে ব্রাজিলের রিও ডি জেনিরো, সান্তোস, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, পেরুর লিমা, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। সো আমরা ম্যাপ দেখে দেখে অনেকগুলো দেখলাম। আসেন এবার আমরা একটু স্লাইডও দেখি। স্লাইডে বন্দরগুলোর নাম দেওয়া নাই, সো ম্যাপ থেকেই থাকুক, এখান থেকেই পড়বেন। এবার আসেন আমরা আপনাদেরকে প্রণালী পড়াবো বা স্ট্রেইট পড়াবো। প্রণালীর ইংরেজি হচ্ছে স্ট্রেইট, লিখে দিলাম। তার আগে প্রণালীটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে আসি যে প্রণালী কি জিনিস, প্রণালী কি কাজ করে। এটা বুঝতে পারলে আপনার অর্ধেক প্রণালী মুখস্থ করা হয়ে যাবে, তখন আর কষ্ট লাগবে না। প্রণালী হচ্ছে একটা জলপথ, সোজা বাংলায় যদি বলি। এই জলপথটা দুইটা কাজ করে, একটা হচ্ছে কানেক্ট করে আর একটা হচ্ছে ডিসকানেক্ট করে। সো কাকে কানেক্ট করে কাকে ডিসকানেক্ট করে ছবির মাধ্যমে বুঝাই। মনে করলাম এইটা হচ্ছে একটা ল্যান্ড, ল্যান্ড ওয়ান, এইটাও একটা ল্যান্ড, এটা ধরলাম ল্যান্ড টু। এই সাইডে হচ্ছে একটা ওয়াটার বডি, ওয়াটার বডি ওয়ান, এই সাইডে একটা ওয়াটার বডি, এটা হচ্ছে ওয়াটার বডি টু। সো মাঝে যে এই পথটা বা প্যাসেজটা বা এই যে সরু জল রাশি বা জল পথটা, এটাকেই বলা হয় হচ্ছে আপনার প্রণালী। সো আপনারাই এখন বলেন প্রণালী কি কাজ করে। প্রণালী হচ্ছে কানেক্ট করে দুইটা ওয়াটার বডিকে, টু ওয়াটার বডিজ, এদেরকে কানেক্ট করে। ধরেন দুইটা মহাসাগর হতে পারে, দুইটা সাগর হতে পারে, দুইটা উপসাগর হতে পারে, এরকম ভিন্ন ভিন্ন হতে পারে, ডাজেন্ট ম্যাটার, দুইটা ওয়াটার বডিকে সে কানেক্ট করবে। আর ডিসকানেক্ট করবে কি, দুইটা ল্যান্ডকে। এখন এই দুইটা ল্যান্ড এরকমও হইতে পারে, দুইটা কান্ট্রি হতে পারে, দুইটা মহাদেশ হতে পারে, বা আপনার একই দেশের দুইটা প্রান্তও হইতে পারে, আমি জানি না, মানে দুইটা ল্যান্ডকে সে ডিসকানেক্ট করবে আর কানেক্ট করবে দুইটা ওয়াটার বডিকে। এই হচ্ছে প্রণালীর মেইন থিম। এটা যদি বুঝতে পারেন তাহলে প্রণালী পড়া হচ্ছে সব থেকে সহজ কাজ। খালি কষ্ট হচ্ছে প্রণালীর নামগুলো মুখস্থ রাখতে হয়, এটা একটু কষ্ট। তো আসেন আমরা ম্যাপ দেখে দেখে প্রণালীগুলো এখন পড়বো। এখানে এক নজরে বিশ্ব মানচিত্রে সকল প্রণালীর অবস্থান দেওয়া আছে। আমি এই কাজটা আপনাদেরকে করতে চাচ্ছি না, আমরা
প্রতিটা প্রণালী ভাগ ভাগ করে পড়ি, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল ম্যাপ ইউজ করব। তবে এই স্লাইড থেকে আমি আপনাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রণালীর নাম দাগিয়ে দিব। নাম্বার ওয়ান, বেরিং প্রণালী। নাম্বার টু, দার্দানেলিস প্রণালী, ডোভার প্রণালী, জিব্রাল্টার প্রণালী, বসফরাস, হরমুজ, পক, মালাক্কা, ওকে। তারপর তাতার, কোরিয়া, ফ্লোরিডা, হাডসন। এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ইংলিশ চ্যানেলটা অনেকে পড়ে। বাকিগুলো মোটামুটি, তবে আমি বাবেল মানদেবের নামটাও বলবো, এটা নিয়েও কথাবার্তা হয়। আর বাকিগুলো মোটামুটি দেখলে হবে, কিন্তু এই কয়টা একটু বেশি ইম্পর্টেন্ট। তো আসেন আমরা এখন স্লাইডে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রণালী একটু পড়বো। প্রথমেই হচ্ছে আমাদের জিব্রাল্টার প্রণালী। খেয়াল করেন জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত, এই অংশটা জিব্রাল্টার প্রণালী। খেয়াল করেন সে কাকে কাকে পৃথক করেছে, স্পেন এবং মরক্কোকে। সো জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে স্পেন মরক্কোকে। আমি যদি মহাদেশের কথা বলি, ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে, কারণ মরক্কো হচ্ছে আফ্রিকার দেশ, ইউরোপ হচ্ছে স্পেন হচ্ছে ইউরোপের দেশ। সো দুই মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আর কানেক্ট করেছে কাকে কাকে, কানেক্ট করেছে আপনার উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগর। সো এই হচ্ছে জিব্রাল্টার প্রণালীর অবস্থান। ওয়ান বাই ওয়ান যাব। এবার আসেন বাব এল মানদেব প্রণালী। এটা পৃথক করেছে হচ্ছে আপনার ইয়েমেন এবং জিবুতিকে। ইয়েমেন হচ্ছে এশিয়ার একটা দেশ, জিবুতি হচ্ছে আফ্রিকার একটা দেশ। সো এটা পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকাকে। অন্যদিকে কানেক্ট করেছে হচ্ছে আপনার লোহিত সাগর এবং এডেন উপসাগরকে। বুঝতে পারছেন? সো পড়ার স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এই দুইটা কিভাবে পড়বেন বা কিভাবে মুখস্থ করবেন। প্রবলেমটা হচ্ছে আপনি প্রণালীর বেসিক বুঝতে পারলেও প্রবলেমটা হবে হচ্ছে যখন মুখস্থ করতে যাবেন কয়েকদিন পর মনে থাকবে না। সো এটা বারবার পড়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নাই। বারবার ছবি দেখে, আমি লিখে দেই, বারবার ছবি দেখে রিডিং দিবেন। এক সময় একটা আইডিয়া তৈরি হবে, দেখবেন আত্মস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন? মন খারাপ করেন না, টেনশন করেন না, এগুলা আপনাদের আগেও অনেকে পড়াশোনা করে পার পেয়ে গেছে, আপনারাও ইনশাল্লাহ পাবেন। কোনো চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? যে সময় আছে সেই সময়ের মধ্যেই আপনারা ইনশাল্লাহ এগুলো ঠিক করতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী স্লাইডগুলোতে যাই এবং দেখি আরো কতগুলো আমাদের এরকম প্রণালী আছে। দার্দানেলিস প্রণালী, এটাও ইম্পর্টেন্ট, নামটা দিয়ে দিলাম। আর একটা হচ্ছে বসফরাস প্রণালী, একই জায়গায় দুইটা আছে। প্রথমে বসফরাস নিয়ে কথা বলি। বসফরাস হচ্ছে আপনার, একটু উপরে লিখে দেই, তুর্কি এর একটা ফেমাস প্রণালী। এই বসফরাস প্রণালী হচ্ছে আপনার দুই পাশেই হচ্ছে আপনার তুর্কি, বুঝতে পারছেন? খুব মজার একটা ব্যাপার। এবং বসফরাস প্রণালী হচ্ছে আপনার কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে একত্রিত করেছে। বসফরাস হচ্ছে ব্ল্যাক সি প্লাস মারমারা সি, ইংরেজিতে মারমারা বলে, বাংলায় মরমর বলে। এই দুইটাকে একত্রিত করেছে মাঝখানের এই লাইন দিয়ে। এখানে গিয়েছিলাম ভাইয়া, খুবই সুন্দর একটা জায়গা। মানে সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর হতে পারে সেটা বসফরাস না দেখলে আসলে বোঝা যায় না, এত সুন্দর। আচ্ছা, তো মারমারা সি এবং ব্ল্যাক সি দুইটাতেই যাওয়া হয়েছিল। তো এটা যে এখানে হয়তো অনেকেই যাবেন বা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ একটা প্রণালী বসফরাস, যেটা ইউরোপ এবং এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওকে। আরেকটা হচ্ছে আপনার দার্দানেলিস প্রণালী, সেটা হচ্ছে তুরস্কের এই যে এই অংশটাতে অবস্থিত। এর এক পাশে হচ্ছে এজিয়ান সাগর, গ্রিস এই পারে অবস্থিত, এজিয়ান সাগরের এই পারে গ্রিস, আর এই পাশে হচ্ছে তুরস্ক। এবং মরমর সাগর মানে ইজিয়ান সি এবং মারমারা সি, এই দুইটাকে কানেক্ট করেছে আপনার দার্দানেলিস প্রণালী। সো একই জায়গায় দুইটা ছোট ছোট প্রণালী, একটা বসফরাস একটা দার্দানেলিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে দিলাম একটু। এবার আসেন আমরা আরো কয়েকটা প্রণালী পড়ে ফেলবো। মালাক্কা প্রণালী। মালাক্কা হচ্ছে মালয় এবং সুমাত্রাকে পৃথক করেছে, আন্দামান এবং আপনার জাভা সাগরকে একত্রিত করেছে। সরি, আন্দামান এবং দক্ষিণ চীন সাগরকে একত্রিত করেছে মালাক্কা প্রণালী। অন্যদিকে সুন্দ্রা প্রণালী আছে, এটা সুমাত্রা এবং জাভা দ্বীপপুঞ্জের মাঝে এই দুইটাকে পৃথক করেছে। বাই দ্য ওয়ে, এই মালয় হচ্ছে মালয়েশিয়াতে, মালয় হচ্ছে আপনার মালয়েশিয়াতে, আর আন্দামান হচ্ছে আপনার ইন্দোনেশিয়াতে। সো এটা এশিয়া মহাদেশেরই দুইটা দেশকে পৃথক করেছে আর কানেক্ট করেছে দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগরকে, মালাক্কা যেটা। আর সুন্দ্রা প্রণালী হচ্ছে সুমাত্রা এবং জাভাকে পৃথক করেছে আর কানেক্ট করেছে বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে। ওকে, চলে যাই পরবর্তী অংশে, আরো কতগুলো দেখবো। হরমুজ প্রণালী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হরমুজ হচ্ছে ইরান এবং ইউএই এই দুইটাকে পৃথক করেছে। আর পার্সিয়ান গালফ এবং ওমান উপসাগরকে একত্রিত করেছে। খেয়াল করেন, ওমান উপসাগর হচ্ছে আপনার বে অফ ওমান বা ওমান বে, আর পারস্য উপসাগর হচ্ছে পার্সিয়ান গালফ। কেন পারস্য উপসাগরকে পার্সিয়ান গালফ বলা হচ্ছে? চারপাশেই স্থল দেখেন, শুধু অল্প একটু সরু এই হরমুজ প্রণালী দিয়ে সে বাইরের জলরাশির সাথে সংযুক্ত, এই জন্য এটাকে গালফ বলছে। আর ওমান উপসাগর হচ্ছে তিন দিকে হচ্ছে আপনার স্থল, আর এক পাশে বিশাল জলরাশি। সো ওমান উপসাগরটা হচ্ছে একটা বে। বুঝতে পারছেন? পার্থক্যগুলো বুঝে বুঝে পড়বেন, তাহলে কষ্ট কম হবে। ভারত এবং শ্রীলঙ্কা, ইন্ডিয়া শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। এটাও একটি ইম্পর্টেন্ট প্রণালী। এর এক সাইডে হচ্ছে আপনার মান্নার উপসাগর, এক পাশে হচ্ছে বঙ্গ উপসাগর। সো দুইটি উপসাগরকে কানেক্ট করেছে, আর ইন্ডিয়া শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এটা হচ্ছে সেই বিখ্যাত পক প্রণালী। সো ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। চলে যাই, দেখি সামনে আর কি আছে। আরো দুইটা প্রণালী আছে। এবার একটু নর্থ আমেরিকা বা ইউএস এর দিকে চলে যাই। ইউএসএ তে দুইটা প্রণালী আছে। একটা হচ্ছে ব্রেডিং প্রণালী, এটা বেশি ইম্পর্টেন্ট, এটাকে পড়ায় আসি। ব্রেডিং প্রণালীর এক পাশে হচ্ছে রাশা বা এশিয়া মহাদেশ, আর এক পাশে হচ্ছে ইউএস এর আলাস্কা বা উত্তর আমেরিকা মহাদেশ। এর মাঝেই হচ্ছে সেই ক্ষুদ্র বেরিং প্রণালী, এবং এখানে একটা ছোট বেরিং সাগরও আছে। সো উত্তর মহাসাগর এবং বেরিং সাগরকে কানেক্ট করেছে আপনার এই বেরিং প্রণালী। অন্যদিকে এশিয়া উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে, বা ক্ষুদ্র অর্থে রাশিয়া এবং ইউএসএ কে পৃথক করেছে। আসেন এবার ইউরোপে চলে যাই। ইউরোপের একটা ইম্পর্টেন্ট প্রণালী হচ্ছে ডোভার প্রণালী, যেটা ইউকে বা যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে। এবং এই সাথে আরেকটা ছোট চ্যানেল আছে যেটাকে বলা হয় ইংলিশ চ্যানেল, এটাও যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে। সো ডোভার প্রণালী এবং ইংলিশ চ্যানেল এই দুইটা দিয়ে হচ্ছে ইউকে এবং ফ্রান্স পৃথক করা। কানেক্ট করেছে কাকে? উপরে উত্তর মহাসাগর আর নিচে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই দুইটাকে কানেক্ট করেছে। তো এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আসেন আরো কয়েকটা প্রণালী পড়ি, লেস ইম্পর্টেন্ট। ফরমোজা প্রণালী, এটা তাইওয়ান এবং চীনকে পৃথক করেছে। আর টংকিং উপসাগর, পূর্ব চীন সাগর, এরকম দুইটা মানে আনপপুলার দুইটা সাগরকে যুক্ত করেছে। ফ্লোরিডা প্রণালী, এটা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করেছে। মেক্সিকান গালফ এবং আটলান্টিক সাগরকে কানেক্ট করেছে। আপনাদেরকে একটু আগে মেক্সিকান গালফ পড়িয়েছিলাম, খেয়াল করেন এই ফ্লোরিডা প্রণালী দিয়ে হচ্ছে মেক্সিকান গালফটা বাইরের জলরাশির সাথে কানেক্টেড। সিসিলি প্রণালী, এটা ইটালির সিসিলি এবং আফ্রিকার তিউনিসিয়াকে পৃথক করেছে। তাতার প্রণালী, এটা রাশিয়া এবং রাশিয়ার শাখালিন দ্বীপপুঞ্জ এই দুইটাকে পৃথক করেছে। শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ আছে। সো এই জন্য বলা হয় যে শাখালিন দ্বীপপুঞ্জ এবং রাশিয়ার মধ্যকার এই তাতার প্রণালীটা নিয়েও অনেক বিরোধ আছে। সো এই দুইটা কানেক্ট করেছে জাপান সাগর এবং ওখোটস সাগর, এই দুইটাকে কানেক্ট করেছে। সো মোটামুটি ভাইয়া আপুরা আমরা এতক্ষণ ধরে প্রণালী পড়লাম, আশা করি প্রণালীর মেইন কনসেপ্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইটা একটা ভালো জিনিস ছিল। এবার আসেন আমরা একটু রিডিং জিনিসপত্র পড়ি, বিভিন্ন সীমারেখা পড়ব। বিশ্বের বিভিন্ন অংশে ভৌগোলিক সীমারেখা দিয়ে হচ্ছে মহাদেশ, বিভিন্ন দেশ, এগুলো হচ্ছে পৃথক করা থাকে, একটা লাইন দেওয়া থাকে, একটা ব্যারিয়ার থাকে। এটাকেই বলা হয় হচ্ছে জিওগ্রাফিক্যাল লাইন বা ভৌগোলিক সীমারেখা। আমরা সেই ইম্পর্টেন্ট কিছু লাইন পড়ব। বাই দা ওয়ে ভাইয়া, রিডিং পড়া বা মুখস্থ করা ছাড়া এই অংশে কিচ্ছু করার নেই। আসেন আমরা দেখি ওয়ান বাই ওয়ান সামনের দিকে যাই। প্রথমেই হচ্ছে আপনার অনেকগুলো সীমারেখা আছে। সীমারেখাগুলো দুই রকম সীমারেখা হয়। এক নাম্বার সীমারেখা হচ্ছে, একটু এখানে লিখে দিই, অক্ষাংশ দিয়ে, ধরেন 17 ডিগ্রি, 24 ডিগ্রি, 49 ডিগ্রি, এইটাকে এই টাইপের একটা রেখা দিয়ে হচ্ছে সীমারেখা দেওয়া হয়। আর দুই নাম্বার হচ্ছে নাম দিয়ে সীমারেখা করা হয়, যেমন ম্যাকমোহন লাইন, রেড ক্লিফ লাইন, সনোরা লাইন, এই টাইপের নাম দিয়ে করা হয়। সো আমরা আসেন প্রথমেই কয়েকটা ডিগ্রি দিয়ে পড়ি। যেমন প্রথমেই 17, ছোট থেকে বড়র দিকে যাই। 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আপনি যদি ম্যাপে তাকান 17 ডিগ্রি রেখাটা দেখবেন দুই ভিয়েতনামকে পৃথক করেছে, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। বুঝতে পারছেন? এবার আসি 24 ডিগ্রি। 24 ডিগ্রি হচ্ছে একটু উপরে, এটা দিয়ে ভারত পাকিস্তান হচ্ছে আপনার সীমানা পৃথক করেছে এইটা দিয়ে। আর একটু উপরে গেলে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা দিয়ে দুই কোরিয়া পৃথক হয়েছে, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া। 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা দিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা পৃথক হয়েছে। বুঝতে পারছেন? এভাবে সিকোয়েন্সিয়ালি মনে রাখবেন। আর এবার আসেন নামগুলো পড়ি। রেড ক্লিফ লাইন, এটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের সীমান্ত। লাইন অফ কন্ট্রোল, ইন্ডিয়া পাকিস্তান।
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল একটু বড়, এটা ইন্ডিয়া চায়না। ডুরাল্ড লাইন পাকিস্তান আফগানিস্তান। সনোরা লাইন যুক্তরাষ্ট্র মেক্সিকো। ইম্পর্টেন্টগুলো বললাম। মিলিটারি ডিমার্কেশন লাইন ভাই পড়তে পারেন, নাও পড়তে পারেন, সমস্যা নাই। লাইন অফ ডিমার্কেশন এইটা হচ্ছে পর্তুগাল স্পেন। হিন্ডারবার্গ লাইন জার্মানি পোল্যান্ড। সিগফ্রাইড লাইন এটা জার্মানি ফ্রান্স। ওকে। ব্লু লাইন ইসরায়েল লেবানন। পার্পল লাইন ইসরায়েল সিরিয়া। তার মানে কালার দিয়ে যে লাইনগুলো আছে সেগুলো ইসরায়েল জড়িত, রং দিয়ে যে লাইনগুলো আছে সেগুলোর সাথে ইসরায়েল জড়িত, এইভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, আরো কি আছে? আর কিছু নাই, এগুলোই মোটামুটি আপনাদের ইম্পর্টেন্ট লাইন। সো এই স্লাইডটা একটু ভালো করে ভাইয়া পড়লেন। তেমন কিছু এখানে আসলে বোঝানোর মতো ছিল না, বোঝাতেও পারলাম না। জাস্ট একটু মুখস্থ করতে হবে কষ্ট হলেও। তবে রেখাগুলো যেগুলো হচ্ছে অক্ষাংশ দিয়ে, এগুলো আপনি ম্যাপ দেখে যদি একবার পড়েন, গুগল ম্যাপ থেকেই পড়তে পারেন, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। খুব বেশি মুখস্থ করতে হবে না। জাস্ট হচ্ছে কে কার উপরে আছে এটা মনে রাখতে পারলে এগুলো মুখস্থ রাখা ভেরি ইজি। আচ্ছা, চলে যাই এবার আমরা খাল বিল নদী নালা পড়ব। তো বিশ্বের কিছু ফেমাস খাল আছে, যেমন প্রথমেই হচ্ছে পানামা খাল। এই পানামা খালটা হচ্ছে পানামা রিপাবলিকের মধ্যে অবস্থিত। এই খাল দিয়ে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা হয়েছে। এই খাল পানামার আন্ডারেই অবস্থিত, মালিকানা পানামার কাছে। এবং পানামা এই খালের জন্য, বা এই খাল দিয়ে কোনো শিপ, কোনো ভেসেল বা কোনো নৌযান চলাচল করলে পানামা সেটা সর্বোচ্চ মানে সব অগ্রাধিকার বা সবকিছু সে কন্ট্রোল করতে পারে, পানামার কাছে সেই রাইট আছে। এবং এখান থেকে পানামা মোটামুটি ট্যাক্স ভ্যাট এগুলাও কিছু ট্যারিফ কালেক্ট করে থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কয়েকবার অভিযোগ করেছে পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ যাওয়ার সময় পানামা তাদের কাছ থেকে বেশি ট্যারিফ জোগাড় করছে বা বেশি ট্যারিফ কালেক্ট করছে। বুঝতে পারছেন? সেরকম একটা অভিযোগ এসেছে। আচ্ছা, যাই হোক, তো জানি না এটা কতটুকু সত্যতা যুক্তরাষ্ট্র প্রমাণ করতে পারবে। সো খননকাল কবে হয়েছে এগুলো দরকার নেই, দৈর্ঘ্যটা মনে রাখেন 82 কিলোমিটার, গভীরতা 26 মিটার, খুব বেশি গভীর না। আর মানচিত্র অবস্থান একটু দেখে নিয়েন। সিমিলার একটা সুয়েজ খাল আছে, এটাও একটা ফেমাস খাল। এটা হচ্ছে আফ্রিকার মিশরে অবস্থিত, মিশরের উত্তর অংশে এই সুয়েজ খালটা অবস্থিত। এই খালটা খনন করা হয়েছিল 1859 সাল থেকে 69 সাল, দীর্ঘ 10 বছর ধরে। এবং এই খালের আগে আপনার যেটা করতে হতো, ইউরোপ থেকে কোনো জাহাজ এশিয়াতে আসতে চাইলে পুরো আফ্রিকার বর্ডার ঘুরে ওই দক্ষিণ আফ্রিকা পার হয়ে তারপর আপনার ভারত মহাসাগর হয়ে এশিয়ায় আসতে হতো, যেটাতে তাদের অনেক কষ্ট হতো, সময় লাগতো, জ্বালানি নষ্ট হইতো, মালামাল পচে যেত, নষ্ট হয়ে যেত। এবং অনেক জাহাজ ওই কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপের ওই মানে ঘূর্ণির মধ্যে পড়ে বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে অনেক জাহাজ দুর্ঘটনায় পর্যবসিত হতো। পরবর্তীতে এই সুয়েজ খাল খনন করার মাধ্যমে সেই ঝামেলাটা বন্ধ হয়েছে। সো মিশর এটার সম্পূর্ণ সত্ত্বাধিকার, এবং মিশর এটার মাধ্যমে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কানেক্ট করেছে। আচ্ছা, এটা হচ্ছে গভীরতা 24 মিটারের মতো। আর একটা আছে চীনে একটা মহাখাল আছে, এটা জাস্ট একবার চোখ বুলায় রাখেন, 5 মিটার মাত্র গভীর, একদমই কম, এটা কোনো গভীরতার মধ্যেই পড়ে না। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের খাল। আমরা এখন দেখব হচ্ছে বিশ্বের বিভিন্ন দ্বীপ বা অন্তরীপ। আমরা দ্বীপগুলো নিয়ে একটু পড়াশোনা করব, কোথায় কোন কোন আইল্যান্ড আছে। ওকে। তো আসেন আমরা এখন দ্বীপ নিয়ে একটু পড়াশোনা করি। সো বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য দ্বীপ উপদ্বীপ যেগুলো আছে, এটা ম্যাপে দেওয়া আছে, এখানে আমরা ম্যাপ থেকে একটু দেখে নিব, কিন্তু আমরা স্লাইডে দেখি আছে কিনা, যদি থাকে তাহলে আমরা স্লাইড থেকেও পড়বো। রাইট, স্লাইডে আছে। পড়ার জন্য এটা ভালো, কিন্তু পড়ার আগে একটু ভিজুয়ালাইজ করে নেন যে কোন দ্বীপ কোথায় অবস্থিত, এটা একটু এখান থেকে দেখে নেবেন, বা যখন পড়বেন তখন ম্যাপটা পাশে নিয়ে ওই জায়গাগুলো একটু দেখে নেবেন। তাহলে যে সুবিধাটা হবে, তখন আপনার হচ্ছে মোটামুটি ওই দ্বীপের অবস্থানটা কোথায় আছে এই অবস্থানটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। এই জন্য বললাম যে জাস্ট রিডিং পড়ার সময় জাস্ট ম্যাপটা পাশে রাখবেন, দ্বীপ একটা একটা পড়বেন এবং সেটা ম্যাপে কোথায় আছে সেটা দেখে নিবেন, তাহলে ওই মেমোরিটা অনেকদিন থাকবে আশা করা যায়। সো প্রথমে এশিয়ার মধ্যে কি কি দ্বীপ আছে একটু দেখে নিই আমরা। এশিয়ার মধ্যে জাভা একটা দ্বীপ আছে, যেটা ভারত মহাসাগর ইন্দোনেশিয়া একটা অবস্থিত দ্বীপ, এবং রাজধানী জাকার্তা হচ্ছে জাভা দ্বীপে অবস্থিত, ইন্দোনেশিয়ার রাজধানী। এরপর জাপানে অনেকগুলা দ্বীপ আছে, যেমন শিকোকু, কিউসু, হনসু, জাস্ট কয়েকটা মনে রাখেন। সো ওকিনাওয়া দ্বীপটিতে জাপানের মালিকানা থাকলেও মার্কিন নৌঘাঁটি আছে, এগুলো একটি ইম্পর্টেন্ট তথ্য, এগুলো একটু মনে রাখবেন। ফিলিপাইনের একটা জায়গা মুসলিম অধ্যুষিত দ্বীপ মিন্দানাও, এটা একবার বিসিএস এও আসছিল। মান্নার দ্বীপ, এটা ভারত মহাসাগরে অবস্থিত, শ্রীলঙ্কার মুসলিম অধ্যুষিত অঞ্চল। আচ্ছা, বেশ ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা আমরা পড়ে ফেললাম। এবার ইউরোপে দেখি, ইউরোপের সব থেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড,
জানা আছে ডেনমার্কের মালিকানায়। আচ্ছা, আর সিসিলি আছে, এটা ইটালির মালিকানায় ভূমধ্যসাগরে। তারপর সেন্ট এলবা, সেন্ট হেলেনা হচ্ছে আটলান্টিকে অবস্থিত ব্রিটিশ কলোনি। এটা হচ্ছে আপনার নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় এবং এখানে তিনি মৃত্যুবরণ করেন। আর সেন্ট এলবায় হচ্ছে প্রথমবারের মতো নির্বাসন দেওয়া হয় নেপোলিয়নকে, এটাও ভূমধ্যসাগরের মধ্যে একটা দ্বীপ। আচ্ছা, যুক্তরাষ্ট্রে কি কি দ্বীপ আছে ইউএসএ তে? ইউএসএ তে দ্বীপ আছে হচ্ছে গুয়াম দ্বীপ, এটা একটা মার্কিন নৌঘাঁটি। মনে রাখবেন, ইউএসএ তে যতগুলো দ্বীপ আছে সবগুলোই আইদার মার্কিন নৌঘাঁটি বা মার্কিন কোনো কারাগার, এটা মনে রাখবেন। দিয়াগো গর্সিয়া, এটাও একটা ব্রিটেনের মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌঘাঁটি আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। গুয়ান্তানামো বে, এটা মুখস্থ রাখেন। এটা আটলান্টিকে অবস্থিত, এখানে একটা মার্কিন নৌঘাঁটি এবং এইখানে আপনার একটা কারাগার তৈরি করা হয় 2002 সালে। আফটার দ্য 9/11 ইনসিডেন্ট যুক্তরাষ্ট্র এখানে একটা কারাগার তৈরি করে এবং বিভিন্ন আপনার যাদেরকে সন্দেহভাজন মনে হয়েছিল তাদেরকে তুলে এনে এখানে আটকে রাখা, নির্যাতন করা, এরকম কিছু আপনার মানবতা বিরোধী অপরাধও তখন শোনা গেছে। যদিও তখন ইউএন বা জাতিসংঘের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং জাতিসংঘের যতগুলো দল এখানে ভিজিট করেছে সবগুলোর সামনেই হচ্ছে এখানে খুব ভালো একটা ইমেজ শো করা হয়েছে। কিন্তু এটা কিন্তু যে কোনো ডিটেনশন সেন্টারের থেকে কোনো অংশে কম না এবং এখানে প্রায় আপনার 25-30 জন আসামি মৃত্যুবরণ করেছে বলেও বিভিন্ন খবরে এসেছে। কিন্তু যুক্তরাষ্ট্র কখনো এই খবরগুলো আসলে মানে স্বীকৃতি দেয়নি বা স্বীকার করেনি যে না এরকম কিছু হয়েছে। আচ্ছা, চলে যাই, বিভিন্ন উপদ্বীপ পড়বো এখন। আরব উপদ্বীপ, এটা হচ্ছে একটা এশিয়ার বৃহত্তম উপদ্বীপ, তেল গ্যাস সমৃদ্ধ। কোরীয় উপদ্বীপ, এটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝখানে অবস্থিত। ইটালিয়ান উপদ্বীপ এবং সিনাই উপদ্বীপ, সিনাই উপদ্বীপটা ইম্পর্টেন্ট, এটা মিশরের মধ্যে অবস্থিত এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান। আরব ইসরায়েল যুদ্ধে সিনাই উপদ্বীপ আপনার ইসরায়েল দখল করে নিয়েছিল মিশরের কাছ থেকে। পরবর্তীতে মিশর ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এই সিনাই উপদ্বীপ ফিরে পাওয়ার শর্তে আপনার হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং ক্যাম্প ডেভিড চুক্তিতে সাইন করে। যদিও পরবর্তীতে সিনাই উপদ্বীপ ইসরায়েল ফিরিয়ে দেয়নি এবং আনোয়ার সাদাতের এই অ্যাকশনটা খুবই প্রশ্নবিদ্ধ ছিল, অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছিল ওই সময়। ইভেন এখনো পর্যন্ত মুসলিম বিশ্বে এটা নিয়ে মানে এটা একটা জঘন্য বা ন্যাক্কারজনক চুক্তি হিসেবে মানে অভিহিত করা হয় যে কেন ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল। কিছু বিরোধপূর্ণ বা কনফ্লিক্টেড অঞ্চল আছে, আমরা সেই এখন কনফ্লিক্টেড অঞ্চলগুলো পড়ব। দ্বীপপুঞ্জ হতে পারে বা এরিয়া ল্যান্ড হতে পারে, জলধারাও হতে পারে। সো এই ম্যাপটা থেকে দেখে, আপনারা স্লাইডে তো আছে, স্লাইড থেকে যখন পড়বেন তখন এই ম্যাপটা দেখবেন। সি দিস ম্যাপ, এই ম্যাপ দেখে দেখে পড়লে আপনাদের জন্য অনেক ভালো মনে থাকবে। সাপোজ আপনি শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে যখন পড়বেন তখন এই ম্যাপটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা এখানে অবস্থিত, জাপান ও রাশিয়ার মধ্যে এটা নিয়ে ঝামেলা আছে। আপনি যখন সিনাই উপদ্বীপ নিয়ে কথা বলবেন এইখানে দেখবেন ইসরায়েল এবং মিশরের মধ্যে ঝামেলা আছে। যখন আপনি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ পড়বেন তখন ব্রিটেন এবং আর্জেন্টিনার অংশটাও আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে এদের মধ্যে ঝামেলা আছে। তো এগুলো একটু আমরা দেখে দেখে পড়বো, আসেন আমরা স্লাইড বাই স্লাইড যাই। ইম্পর্টেন্ট, এটা এটা কিন্তু আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে প্রশ্ন আসে, সো ভালো মতো পড়বেন। কুরিল, রাশিয়া এবং জাপান। ওকে, কোথায় অবস্থিত এটাও একটু দেখবেন এবং কার কার মধ্যে বিরোধ। সো বিরোধ পড়ার সময় যেটা মনে রাখবেন, নাম্বার ওয়ান, সেই অঞ্চলটা কোথায় অবস্থিত, নাম্বার ওয়ান। আর দুই নাম্বার হচ্ছে কোন কোন দেশ এটার সাথে জড়িত, কোন কোন দেশ এটার সাথে জড়িত। এই দুইটি ইনফরমেশন বেশি ইম্পর্টেন্ট, এছাড়া যদি কিছু বিবিধ থাকে সেটাও পড়বো। সো জাপান সাগর অবস্থিত, রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। আর একটা ইনফরমেশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের কাছ থেকে নিয়ে নিছিল। ফকল্যান্ড, এটা আর্জেন্টিনা এবং ইউকের মধ্যে এটা নিয়ে যুদ্ধ হয় 1982 সালে, বর্তমানে ব্রিটেনের মালিকানায় আছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের একটা মজার ব্যাপার হচ্ছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যারা বসবাস করে তারা আর্জেন্টিনার খুব নিকটবর্তী হওয়া সত্ত্বেও বা অঞ্চলটা আর্জেন্টিনার আন্ডারেই ছিল 1982 সালে আগ পর্যন্ত, কিন্তু তারা চাইতো যুক্তরাজ্যের সাথে বা ইউকের সাথে হচ্ছে যুক্ত হতে বা তাদের সাথে থাকতে। মানে অনেকটা ব্যাপারটা হয়ে গিয়েছিল ওই কাশ্মীর ইস্যুর মতো। কাশ্মীরের যে রাজা রাজা হরি সিং, হরি সিং ছিলেন হিন্দু কিন্তু জনগণ মুসলমান হওয়ার কারণে তারা পাকিস্তানের সাথে থাকতে চায়। আবার সিং চাচ্ছিলেন হচ্ছে ভারতের সাথে থাকতে। তো এখানে আপনার দেশটা হচ্ছে বা দ্বীপটা হচ্ছে আর্জেন্টিনার সাথে যুক্ত, যুক্ত বলতে মানে কাছাকাছি। কিন্তু কত দূরে ইউকে, কোথায় আর্জেন্টিনার দক্ষিণে ফকল্যান্ড দ্বীপ আর কোথায় হচ্ছে আপনার ইউকে, তাই না? ম্যাপটা একটু দেখেন, এইখানে হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর কোথায় আপনার হচ্ছে এই ব্রিটেন হচ্ছে এই জায়গাটাতে। সো কত বড় একটা গ্যাপ।
সো জনগণ চেয়েছিল যে ব্রিটেনের সাথে যুক্ত হতে, অন্যদিকে আপনার আর্জেন্টিনা এই দ্বীপের দখল ছাড়তে চাই। এটা নিয়ে 1982 সালে একটা যুদ্ধ হয় এবং যুদ্ধে ইংল্যান্ড বা ইউকে জয়লাভ করে। এর পরবর্তীতে এটার ইম্প্যাক্ট তারা বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, একটু বলে রাখি, 1986 সালে যখন ফুটবল বিশ্বকাপ হয়, তখন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মনে হয় কোয়ার্টার ফাইনাল হয়েছিল, আমার যদ্দূর মনে আছে। তো সেই ম্যাচে আপনার হ্যান্ড অফ দ্য গড বা সেই ঈশ্বরের হাত দেওয়া গোল এবং পরবর্তীতে আরেকটা গোল দিয়ে, 2 গোল দিয়ে আর্জেন্টিনাকে জয়ী করেন ম্যারাডোনা, এবং এটাকে তখন পরবর্তীতে বলা হয় যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের একটা বিরোধ, এখানে অনেকটা তারা প্রতিশোধ বা রেভেঞ্জ নেওয়া হয়েছিল, এটা বলা হচ্ছিল। যাই হোক, এরকম বিভিন্ন পলিটিক্যাল ইনসিডেন্ট ফুটবল বা ক্রিকেটের মাধ্যমে কিন্তু আসলে একটা মানে ঠান্ডা জবাব বা শীতল একটা উত্তর দেওয়া হয়, বিভিন্ন সময় এটা হয়। যেমন গত ওয়ার্ল্ড কাপ 2022-এ হয়েছিল যে মরক্কো যখন স্পেনকে হারালো, মরক্কো যখন পর্তুগালকে হারালো, তখন সবাই বলছিল যে মরক্কো একসময় স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের উপনিবেশ ছিল। সো উপনিবেশ সবগুলো দেশগুলোকেই কিন্তু সে পরাজিত করছিল। সেমিফাইনালে ফ্রান্সের সাথে দেখা হয় কাকতালীয়ভাবে, এবং সবাই ধরে নিয়েছিল সেখানেও যদি ফ্রান্সকে হারাতে পারে মরক্কো ফাইনাল খেলবে এবং সবগুলো কলোনিস্ট যে দেশগুলো ছিল তাদেরকে পরাজিত করতে পারবে। যদিও সেটা হয়নি, ফ্রান্সের কাছে হেরে গিয়ে সেমিফাইনাল থেকেই মরক্কো বিদায় নেয়। যাই হোক, শাখালিন দ্বীপপুঞ্জ এটাও হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, রাশিয়া জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। শাতিল আরব, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে একটা জলধারা। এটা টাইগ্রিস ইউফ্রেটিস যে নদী দুইটা আছে তার মিলিত প্রবাহ, এবং এটা নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল বেশ কয়েকবার, এবং বড় যুদ্ধটা হয়েছিল 1980 থেকে 1988 পর্যন্ত। এই দীর্ঘ 8-9 বছর এই যুদ্ধটা চলেছিল শাতিল আরব জলপথ নিয়ে। সেনকাকু, চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। আবু মুসা, ইরান ইউএইর মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। দক্ষিণ তালপট্টি, বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ কিন্তু বর্তমানে বিলুপ্ত, এটার আর কোনো অস্তিত্ব নেই। সো এইটা নিয়ে কোনো বিরোধও আসলে বর্তমানে নেই। পার্ল হারবার, এটা নিয়ে আপনার বিরোধ ঠিক না, এটার সাথে একটা যুদ্ধ জড়িত বলে এটাকে বিরোধপূর্ণ অঞ্চল আমরা বলছি। বর্তমানে এটা নিয়ে কোনো বিরোধ নেই। এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটা যুক্তরাষ্ট্রের অধীন নৌঘাঁটি। তো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অ্যাটাক করেছিল, সেই কারণে পরবর্তীতে ওই মনরো ডক্ট্রিন ভেঙে আপনার ইউএসএ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে এবং জাপানের উপর পরবর্তীতে আপনার হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোম বা পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। সো এইটা ছিল সেই ঐতিহাসিক ঘটনা যার মাধ্যমে আপনার বিশ্বের বড় একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, এবং জাপান আসলে কনসিকুয়েন্স না চিন্তা করে একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছিল এই পার্ল হারবারে অ্যাটাক করার মাধ্যমে। চলে যাই পরবর্তী অংশ, পেরেজিল দ্বীপ মরক্কো স্পেনের মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট, পড়ে রাখেন। ক্রিমিয়া, ক্রিমিয়া নাম শুনলেই ইউক্রেন রাশিয়ার কথা মনে আসে। এটা হচ্ছে কৃষ্ণ সাগরে অবস্থিত। 2014 সালে এই অংশটা রাশিয়া দখল করে নেয়, বর্তমানে এটা রাশিয়ার অধীনেই কিন্তু আছে। বিশ্বের বিভিন্ন নদী তীরবর্তী শহর আমরা এখন পড়ব, মানে নদীর পাশে যে শহরগুলো অবস্থিত সেগুলো আমরা ম্যাপ দেখে দেখেও পড়ব। তবে এটা ম্যাপ দেখেই পড়ি, তবে ডিটেলস ম্যাপগুলোও আছে, একটু দেখার চেষ্টা করি, জাস্ট এমনি। এখানে যদি আপনি দেখেন, এখানে মোটামুটি অনেকগুলো নদী তীরবর্তী শহরের নাম আছে, বাট এটা অনেকটা কনজেস্টেড। সো এটা একবার চোখ বুলান, না বুঝতে পারলেও সমস্যা নাই, এত মুখস্থ না রাখলেও চলবে। এখানে একটু দেখেন, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই দুইটা নদীর অববাহিকা দেওয়া আছে, এবং দেখেন তার আশেপাশে কোন কোন এলাকাগুলো অবস্থিত। গঙ্গা হচ্ছে আপনার ইন্ডিয়ার একটা বিখ্যাত নদী। ব্রহ্মপুত্র হচ্ছে আপনার এত বড় একটা নদী যেটা আপনার একদম নেপাল ভুটানের উত্তর থেকে বহমান হয়ে ইন্ডিয়ার মাধ্যমে ঢাকায় এসে বা বাংলাদেশে প্রবেশ করেছে। সেরকম বড় বড় নদী আছে যেগুলো অনেকগুলো দেশ অতিক্রম করেছে। যেমন নীলনদ, নীলনদ বলা হয় প্রায় 11 না 13টা দেশ অতিক্রম করেছে। নীলনদের সোর্সটা কোথায় জানেন? সোর্স অফ দ্য নাইল হচ্ছে আপনার উগান্ডাতে। সোর্স অফ দ্য নাইল দেখার সৌভাগ্য হয়েছে ভাইয়া, খুবই সুন্দর একটা জায়গা। এক পাশে ভিক্টোরিয়া লেক তৈরি হয়েছে, আর এক পাশে হচ্ছে আপনার আপনার হচ্ছে নীল নদ। সো ভিক্টোরিয়া লেক হচ্ছে আপনার 70% নীল নদের পানি সাপ্লাই দেয়, আর 30% পানি আসে হচ্ছে আপনার ভূগর্ভস্থ আপনার হচ্ছে ফোয়ারা থেকে। এটা একটা পিকুলিয়ার ব্যাপার যে ভূগর্ভস্থ ফোয়ারা থেকে পানি উঠতেছে এবং সেখান থেকে নীল নদের সূচনা হয়েছে, যেটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনার শেষ পর্যন্ত কায়রোতে এসে মিলিত হয়েছে।
অ্যামাজন নদী এটাও একটা বড় নদী, অনেকগুলো দেশ পাড়ি দিয়েছে। হোয়াংহো নদী চীনের একটা বড় অংশ পাড়ি দিয়েছে। ইয়াংসি কিয়াং এটাও চীনের একটা নদী। টাইগ্রিস ইউফ্রেটিস এটা এমন একটা নদীর মোহনা যেটা ইরান ইরাকের মধ্য দিয়ে এসে পার্সিয়ান গালফে মিলিত হয়েছে, এবং এটা সিরিয়ার মধ্য দিয়েও প্রবাহিত হয়েছে। এবং ধর্মীয় দিক থেকেও টাইগ্রিস ইউফ্রেটিস নদী গুরুত্বপূর্ণ, যেটাকে আরবিতে বলা হয় দজলা ও ফোরাত নদী। বুঝতে পারছেন, টাইগ্রিস এবং ইউফ্রেটিস হচ্ছে দজলা এবং ফোরাত নদী। আচ্ছা, ভেরি গুড। চলে যাই পরবর্তী অংশে। আমরা এবার বিভিন্ন ভূমিরূপ দেখব। মরুভূমি, পর্বত, জলপ্রপাত, এই টাইপের গুলা। তো এগুলো আসলে ভূগোল টাইপের ব্যাপার স্যাপার, খুব বেশি এখানে আলোচনার নাই, তারপর একটু মার্ক করে দিই আপনাদের সুবিধার জন্য। ম্যাপটা দেখবেন, ম্যাপে বিভিন্ন রকম ভূমিরূপ দেওয়া আছে। প্রথমে আমি হচ্ছে আপনাদেরকে একটু পর্বতগুলা দেখাই। পর্বতগুলা লাল কালি দিয়ে দিব। ম্যাকিনলি পর্বত, যুক্তরাষ্ট্রের আলাস্কায়, একদম বরফে আচ্ছাদিত একটা পর্বত। এরপরে হচ্ছে আপনার আর একটা পর্বত আছে, এটা দেওয়া নাই এখানে, যুক্তরাষ্ট্রের মধ্যেই আছে, এখানে দেওয়া নেই, যাই হোক আমরা পরে দেখব। এরপর দেখেন মাউন্ট এলবুস পর্বত রাশিয়াতে, মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে চীন নেপাল ভারতের বর্ডারে। এরপরে আর একটা পর্বত হচ্ছে আপনার আফ্রিকাতে আছে, সেটা হচ্ছে আপনার কোন পর্বত, মাউন্ট কিলিমানজারো। কিলিমানজারোর নামটা এখানে দেওয়া নাই, সেরকম ও আছে, সরি, কিলিমানজারো যেখানে আছে। এরপরে হচ্ছে আপনার আল্পস পর্বত আছে ইউরোপে, কোথাও দেওয়া আছে দেখি। ইউরোপের আল্পস পর্বত এখানে ম্যাপে দেওয়া নাই। সেরকম মোটামুটি প্রত্যেকটা মহাদেশেই আপনার বড় বড় পর্বত আছে। আবার মরুভূমিও আছে অনেকগুলোতে, মরুভূমিগুলো নীলকালি দিয়ে লিখি। যেমন আফ্রিকাতে আছে হচ্ছে আপনার সাহারা মরুভূমি, অস্ট্রেলিয়াতে গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি, অ্যারাবিক মরুভূমি, তারপরে হচ্ছে আপনার গোবি মরুভূমি চীন মঙ্গোলিয়া, পাকিস্তান ভারতে থর মরুভূমি, আপনার দক্ষিণ আফ্রিকা বতসোয়ানা নামিবিয়াতে আছে কালাহারি মরুভূমি। আর সাহারা আছে হচ্ছে বিখ্যাত সেই সাহারা, আলজেরিয়া, চাঁদ, মিশর, নাইজার, সুদান, তিউনিসিয়া, উত্তর আফ্রিকার দেশগুলোর মাঝামাঝি অংশে আর কি। কিছু জলপ্রপাত আছে, অ্যাঞ্জেল জলপ্রপাত, ট্রেন্স হারমানাস জলপ্রপাত, তারপর হচ্ছে আপনার জাম্বিয়াতে একটা জলপ্রপাত আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত, অনেকগুলো ফেমাস জলপ্রপাত আছে। সো আসেন আমরা ম্যাপ দেখে আর না দেখে আমরা একটু দেখি ভিতরের দিকে কিছু দেওয়া আছে কিনা। প্রথমে আমরা মালভূমি, মরুভূমি এবং সমভূমি একটু পড়ে নেই, এটা আমরা ভূগোলে পড়েছি, তারপর একটু বলি। মরুভূমি হচ্ছে আপনার যেখানে শুষ্ক, বৃষ্টিপাত কম হয়। সমভূমি হচ্ছে বাংলাদেশ টাইপের সমভূমি, ইউরোপের সমভূমি, কানাডার সমভূমি। আর মালভূমি হচ্ছে আপনার পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ ভূমি। মনে করলাম এটা একটা ভূমি, এটা পর্বত, আর এটা হচ্ছে আপনার নিচে সমভূমি। এটা সমভূমি, এটা পর্বত। সো এই যে অংশটা, এই বিস্তীর্ণ অংশটাকে বলা হয় হচ্ছে আপনার মালভূমি। বুঝতে পারছেন? আচ্ছা, চলে যাই পরবর্তী অংশে, দেখি কি আছে পর্বত সমূহের নাম। ভাই রিডিং পড়বেন, এখান থেকে আর তেমন বেশি কিছু বলার নাই। কি কি পর্বত আছে আমি একটু মহাদেশগুলো সম্পর্কে একটু বলে নেই। দক্ষিণ আমেরিকায় বড় পর্বতটা হচ্ছে আন্দিস পর্বতমালা, 60টা দেশে বিস্তৃত দীর্ঘতম পর্বতশ্রেণী। হিমালয় এটা হচ্ছে উচ্চতম পর্বতশ্রেণী, এটা নেপাল, ভারত, চীন, ভুটান, পাকিস্তানের মধ্যে অবস্থিত। মানে হিমালয়টা হচ্ছে এশিয়া, আন্দিসটা হচ্ছে আপনার সাউথ আমেরিকা, একটু লিখে দিই। রকি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র এবং কানাডা, মানে নর্থ আমেরিকা। কারাকোরাম এটাও এশিয়া, হিন্দুকুশ এশিয়া। ককেশাস হচ্ছে আপনার এশিয়া ইউরোপ সীমান্তে। আল্পস, আল্পস হচ্ছে ইউরোপের সর্বোচ্চ পর্বত এবং লম্বা একটা পর্বত শ্রেণী। এর এক পাশে হচ্ছে আপনার ইটালি, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, লিচেস্টাইন, মানে অনেকগুলো দেশের মধ্য দিয়ে আল্পসটা গিয়েছে। ফ্রান্সের আল্পসটাকে বলা হয় ফ্রেঞ্চ আল্পস, সুইজারল্যান্ডের আল্পসটাকে বলা হয় সুইস আল্পস, অস্ট্রিয়ার আল্পসটাকে বলা হয় অস্ট্রিয়ান আল্পস, এরকম নাম আছে আর কি। স্পেন, ফ্রান্স এবং অ্যান্ডোরার মধ্যে ছোট্ট একটা পর্বত আছে যেটার নাম পিরেনিস। জেরুজালেমে একটা ছোট্ট পর্বত আছে, সেটাকে বলা হয় অলিভ। এরকম অনেক পর্বত আছে ভাইয়া, পাহাড় আছে বিশ্বে, আমরা মোটামুটি কয়েকটা নাম দেখলাম। ছবিতে দেখেন কোথায় কোথায় বিস্তৃত। আন্দিজ হচ্ছে এইরকম লম্বা হয়ে বিস্তৃত, হিমালয় হচ্ছে এই বেল্টে বিস্তৃত, আল্পস হচ্ছে এইভাবে ঘুরায় বিস্তৃত। এর দুই প্রান্তে হচ্ছে দেশগুলো অবস্থিত, ইটালি, সুইজারল্যান্ড, লিচেস্টাইন, অস্ট্রিয়া, স্লোভেনিয়া। আচ্ছা, চলে যাই পরবর্তী অংশে, দেখি কি আছে। গিরিপথ, দুইটা পর্বতের মাঝখানে যে সংকীর্ণ অংশ থাকে সেটাকেই গিরিপথ বলে। একটু দেখে নেই এখানে, খাইবার পাস, সেন্ট বার্নার্ড, আলাপিনা। উপত্যকা, দুইটা পাহাড় বা পর্বতের মধ্যে যদি সংকীর্ণ পথ না হয়ে একটা বিস্তীর্ণ এলাকা থাকে তাকে বলা হয় ভ্যালি বা উপত্যকা।
আমি আবারও বলছি, দুইটা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ অংশটাকে বলা হয় গিরিপথ, ছোট একটা পথের মতো। আর যদি সেটা সংকীর্ণ না হয়, বিশাল একটা বিস্তীর্ণ এলাকা হয়, তাকে বলা হয় ভ্যালি বা উপত্যকা। বুঝতে পারছেন? যেমন ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হচ্ছে উত্তর আমেরিকার পূর্ব ক্যালিফোর্নিয়া অবস্থিত। এটা বিশাল একটা এলাকা, এখানে বৃষ্টিপাত তেমন একটা হয় না, প্রচুর তাপমাত্রা, এবং এখানে আপনার সুপেয় পানি বা লোকজন বসবাস করে না, গাছপালা তেমন নাই, পশু পাখিও নাই। এই অংশটাকে এই জন্য বলা হয় ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। আচ্ছা, সো বিশ্ব মানচিত্রে জলপ্রপাতগুলোর অবস্থান একটু দেখে নিব। বিশ্ব মানচিত্রে পর্বতগুলোর অবস্থান একটু দেখে নিব, অলরেডি দেখাইছি আমি। আচ্ছা, এবার আসেন বিখ্যাত স্কয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল, মানে বিখ্যাত কিছু স্থান যেগুলো হচ্ছে বিশ্ববিখ্যাত এবং সবাই এক নামে জানে। যেমন আপনাকে যদি বলা হয় যে সাপোজ ট্রাফালগার স্কয়ার, এটা লন্ডনের যুক্তরাষ্ট্রে অবস্থিত একটা বিখ্যাত স্কয়ার। মিশরের তাহরির স্কয়ার, একটা সুন্দর বড় এলাকা, এখানে তা মিশরে অবস্থিত। রেড স্কয়ার, এটা মস্কোতে। বাংলাদেশ স্কয়ার আছে লাইবেরিয়ার আফ্রিকাতে। টিএন আনমেন স্কয়ার আছে বেইজিং এ। তারপর গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় হচ্ছে তিনটা দেশকে, থাইল্যান্ড, মায়ানমার, লাওস। এরা পপি চাষ করে, অর্থাৎ ড্রাগসের জন্য বিখ্যাত। বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয় আটলান্টিক মহাসাগর অবস্থিত, ক্যারিবিয়ার একটা বিশেষ অঞ্চল। এই স্থানটাকে বলা হয় রহস্যময়, এবং এখান থেকে নাকি বিমান, জাহাজ কোনো কিছু চলাচল করলে সেগুলোর কম্পাস বা সেগুলোর হচ্ছে আপনার মানে রাডার, এগুলো ঠিক মতো কাজ করে না, এবং অনেক বিমান নাকি এখানে বিধ্বস্ত হয়েছে, অনেক জাহাজ ডুবি ঘটেছে, যেগুলোর পরবর্তীতে কোনো ট্রেস পাওয়া যায়নি। এটা কি একটা মিথ নাকি এটা আসলেই সত্যি ঘটনা, এটা আমরা ঠিক মতো জানি না। তবে এটা নিয়ে আসলেই কিছু রহস্য বা মিথ রয়ে গেছে। স্থল বেষ্টিত রাষ্ট্র কতগুলো আছে বিশ্বে? টোটাল ল্যান্ডলকড কান্ট্রি যেটা বলা হয়, ল্যান্ডলকড কান্ট্রি 44টা, এর মধ্যে এশিয়ায় 12টা। এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি স্থল বেষ্টিত রাষ্ট্র নয়, বা নিচের কোনটি স্থল বেষ্টিত রাষ্ট্র। সো একটু চিন্তা করে আপনারা উত্তর করার চেষ্টা করবেন, ম্যাপ দেখে দেখে পড়লে আরো ভালো হবে। সো এটার জন্য ম্যাপ দেখবেন, তারপর দেশগুলোর অবস্থান দেখবেন, তাহলে এটা আপনার আর মুখস্থ করতে হবে না। আপনার দেশের নাম মনে করলেই বুঝে যাবেন যে এটা কোথায় অবস্থিত। তারপরে বুঝবেন যে এটা কি আপনার ল্যান্ডলকড নাকি কোনো সাগরের সাথে কানেকশন আছে। খেয়াল করেন, মধ্য এশিয়ার সবগুলো দেশই হচ্ছে ল্যান্ডলকড। আর্মেনিয়া, আফগানিস্তান, আজারবাইজান, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, এই টাইপের দেশগুলো সবই হচ্ছে ল্যান্ডলকড। আফ্রিকাতে আছে 16টা, কম না কিন্তু। অনেকগুলো দেশ হচ্ছে ল্যান্ডলকড, সমুদ্রের সাথে কোনো কানেকশন নাই, কোনো পোর্ট নাই। ইউরোপে 14টা। যতই অস্ট্রিয়া একটা সুন্দর দেশ, কিন্তু কোনো সমুদ্র বন্দর নাই। চেক রিপাবলিক, হাঙ্গেরি, তারপরে হচ্ছে আপনার সুইজারল্যান্ড, দেখেন এগুলোর কোনো আপনার কিন্তু সি পোর্ট বা সমুদ্রের সাথে কানেকশন নেই। দক্ষিণ আমেরিকার একটা সুবিধা হচ্ছে বেশিরভাগ দেশেরই হচ্ছে কানেকশন আছে, মাত্র দুইটা আনলাকি দেশ, একটা বলিভিয়া, একটা প্যারাগুয়ে। বুঝতে পারছেন? তো বলিভিয়ার ব্যাপারটা আবার একটু মজার। বলিভিয়া একসময় আপনার আটলান্টিকের সাথে, সরি, সাউদার্ন প্যাসিফিকের সাথে কানেকশন ছিল। পরবর্তীতে চিলির সাথে একটা যুদ্ধ হয় বলিভিয়া। সেই যুদ্ধে চিলি বলিভিয়ার এই অংশটুকু দখল করে নেয়, যে অংশটুকু হচ্ছে সমুদ্রের সাথে কানেক্টেড। এই কারণে খেয়াল করে দেখবেন দক্ষিণ আমেরিকা মহাদেশে চিলি হচ্ছে লম্বা একটা দেশ, এরকম একটা বর্ডার জুড়ে দক্ষিণ আমেরিকার একটা বর্ডার এরকম লম্বা হয়ে যুক্ত আছে। এর এক প্রান্তে হচ্ছে এই জায়গাটায় বলিভিয়া। আগে বলিভিয়া আপনার কানেক্টেড ছিল, এই অংশটা দখল করে নিয়েছে চিলি। বুঝতে পারছেন? মনে রাখবেন, এটা মজার একটা ইনফরমেশন। আচ্ছা, স্থলবেষ্টিত রাষ্ট্র কোথায় আছে? বা ছবি ছবি দেখেন, ম্যাপ দেখেন। ম্যাপের মধ্যে আছে এশিয়ার মধ্যে কোনগুলা, আফ্রিকার মধ্যে কোনগুলা মার্ক করা আছে, ইউরোপের মধ্যে কোনগুলা, দক্ষিণ আমেরিকার মধ্যে কোনগুলা। বুঝতে পারছেন? এগুলো মোটামুটি মার্ক করা আছে। বাফার রাষ্ট্র, আমরা জানি, এটা আমরা পড়েছি, যে বাফার রাষ্ট্র হচ্ছে এমন একটা রাষ্ট্র যেটা একটা ছোট রাষ্ট্র, যার দুই পাশে দুইটা বড় বড় রাষ্ট্র অবস্থিত, এবং এই বাফার রাষ্ট্রটা ওই বড় দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক রক্ষা করে, বা কোনো যুদ্ধ, কনফ্লিক্ট, এগুলাকে নিরসন করতে সহায়তা করে, সেটাকে বাফার স্টেট বলে। যেমন খেয়াল করেন, ভারত ও চীন দুইটা বিশাল রাষ্ট্র, তার মধ্যে নেপাল, ভুটান অবস্থিত। নেপাল এবং ভুটান নিজেদের স্বার্থের জন্যই ভারত ও চীনের মধ্যে যেন কোনো ঝামেলা না হয় সেই চেষ্টা করে। সো নেপাল ও ভুটান হচ্ছে আপনার বাফার স্টেট। আর একটা হচ্ছে এরকম ফ্রান্স ও জার্মানি। ফ্রান্স ও জার্মানির মধ্যে ছোট্ট একটা দেশ বেলজিয়াম। ফ্রান্স এবং জার্মানি দুইটাই বিশাল শক্তিধর রাষ্ট্র। এদের মধ্যে বেলজিয়াম সবসময় একটা লিয়াজো বা একটা ভালো সম্পর্ক যেন বজায় থাকে সেই চেষ্টা করে। সেজন্য বেলজিয়ামকে বলা হয় বাফার স্টেট। জনকল্যাণমূলক রাষ্ট্র একবার পড়ে রাখেন, যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন চাহিদা বা মৌলিক চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে, তাকেই জনকল্যাণমূলক রাষ্ট্র বলে।
বেশিরভাগ জনকল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে এশিয়া, ইউরোপ এবং নর্থ আমেরিকার, যেমন কানাডা, ইউকে, সুইডেন, নরওয়ে, এগুলো হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। অর্থাৎ জনগণের কিসে ভালো হবে, কিসে উপকার হবে, এই টাইপের কাজগুলো সবসময় এই রাষ্ট্রগুলো চিন্তা করে এবং সেই অনুযায়ী কাজ করে। বুঝতে পারছেন? তো এটাকে এই জন্য জনকল্যাণমূলক রাষ্ট্র বলা হয়। ছিদ্রায়িত রাষ্ট্র, ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়, মনে করেন একটা দেশের মধ্যে আর একটা ছোট দেশ অবস্থিত। আমি স্লাইড এড করি। মনে করলাম এইটা একটা দেশ, এর মধ্যে এইটা আর একটা দেশ। সো এইটা হচ্ছে সাপোজ ইটালি, আর এইটা হচ্ছে আপনার ভ্যাটিকান সিটি। সো ইটালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, নট ভ্যাটিকান সিটি। কারণ এই ভ্যাটিকান সিটি থাকার কারণে ইটালির মধ্যে একটা ছিদ্র আছে বা একটা হোল আছে। তাহলে ছিদ্রায়িত বা ছিদ্রটা কার মধ্যে? ইটালির মধ্যে না। তো এই জন্য ছিদ্রায়িত রাষ্ট্র বলতে যে রাষ্ট্রটার মধ্যে অন্য একটা রাষ্ট্র, তাকে বলা হয়। আর ভ্যাটিকান সিটিকে কিছুই বলা হয় না, সে হচ্ছে একটা কান্ট্রি বেষ্টিত রাষ্ট্র, এই আর কি। সেরকম ইটালি এবং সাউথ আফ্রিকা দুইটা দেশ আছে, যারা হচ্ছে আপনার এরকম ভিতরে কিছু দেশ নিয়ে অবস্থিত। যেমন সাউথ আফ্রিকার ভিতরে লেসোতো অবস্থিত, তো সাউথ আফ্রিকা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। সিমিলারলি ইটালির মধ্যে সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি দুইটা ছোট ছোট রাষ্ট্র আছে। সো ইটালি হচ্ছে আপনার ছিটরাইত রাষ্ট্র। ওকে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, চলে যাই পরবর্তী অংশে। এক নজরে বিভিন্ন দেশের জাতীয় খেলা, ভাই এগুলো একটু জাস্ট রিডিং পড়েন, এগুলো মুখস্থ করতে যায়েন না, মাথা টাথা খারাপ হয়ে যাবে। যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরা হচ্ছে ক্রিকেটই খেলে। ফ্রান্স, ইটালি, পোল্যান্ড, উরুগুয়ে এরা হচ্ছে ফুটবল বেশি খেলে, এজন্য ফুটবল জাতীয় খেলা। ইউএসএ আবার ক্রিকেট ফুটবল খেললেও বেসবল হচ্ছে এদের জাতীয় খেলা। পাকিস্তানে হকি, চীনে হচ্ছে টেবিল টেনিস। ভারতে কোনো জাতীয় খেলা নাই, এটা একটা পিকুলিয়ার ইনফরমেশন। এত ক্রিকেট ভালো পারে ভারত, তারপরও ক্রিকেটকে জাতীয় খেলা রাখে নাই। বাংলাদেশ হচ্ছে পা ধরাধরি খেলা কাবাডি। এগুলো একটু রিডিং দিয়েন ভাই, এগুলো মুখস্থ করতে যায়েন না, মনে রাখা অনেক কষ্ট হবে। শুধু শুধু মাথায় প্যারা খাবেন, দরকার নেই। বিভিন্ন খেলা সম্পর্কিত তথ্য পেলেই, ক্রিকেট নিয়ে একটু পড়াশোনা করেন, এগুলা রিডিং পড়েন, রিডিং পড়লেই মনে থাকবে। এগুলো থেকে কিন্তু একটা দুইটা এমসিকিউ পাবেন। ওকে। আইসিসির পূর্ণ সদস্য 12টা। কারা কারা? বাংলাদেশ সহ সবাই আছে। ক্রিকেট বিশ্বকাপ লাস্ট কোথায় হয়েছে? লাস্ট 2023 সালে হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া জয়লাভ করছে। এগুলো একটু পরে রাখবেন আর কি। বাংলাদেশ প্রথম ওয়ানডে জয়লাভ করে কেনিয়াকে হারিয়ে 1998 সালে। টেস্ট ক্রিকেট 5 দিনের হয়। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করেছে কবে? এটা কিন্তু একবার দুইবার বিসিএস এ আসছে, এটা একটু পড়বেন। T20 2007 সাল থেকে বিশ্বকাপ হয়েছে। T20-তে বাংলাদেশ অভিষেক করেছে 2006 সালে। এবং লাস্ট T20 হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে যুক্তরাষ্ট্রে হয়েছে, যেটায় ভারত চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল, ফুটবল খেলার উৎপত্তি হয় চীনে, তবে আধুনিক বিকাশ ঘটেছে ইংল্যান্ডে। ফিফা হচ্ছে ফুটবলের অ্যাসোসিয়েশন, বর্তমান সভাপতি ইনফান্তিনো, নামটা মনে রাখবেন। ব্রাজিল ম্যাক্সিমাম 5 বার হয়েছে। জার্মানি, ইটালি 4 বার করে চ্যাম্পিয়ন হয়েছে এবং আর্জেন্টিনা সর্বোচ্চ 3 বার হয়েছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ 2022 সাল, যেটা কাতারে হয়েছে, সেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় ফ্রান্স। পরবর্তী ফিফা বিশ্বকাপ কোথায় হবে? 23তম হবে 2026-এ, কয়দিন আগে ড্র হয়ে গেল। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে 48টা দেশ অংশগ্রহণ করবে। পরেরটাও বলে দিয়েছে, স্পেন, পর্তুগাল, মরক্কোতে হবে, 48টা দেশ অংশগ্রহণ করবে। এবং পরেরটাও বলে দিয়েছে, সৌদি আরবে হবে, 48টা দেশ অংশগ্রহণ করবে। ব্যাডমিন্টন একটু পড়েন, হকি পড়েন, জাস্ট ইনফরমেশন রিডিং পড়েন, হ্যাঁ। অলিম্পিক কিভাবে হয় এটা একটু রিডিং পড়েন ভাই, এখানে বোঝাবুঝির কিছু নাই। জাস্ট আমি একটু দাগিয়ে দিলাম, বেশি দাগালে পড়তে সমস্যা হবে, সো জাস্ট একটু দেখে রাখেন। এসএ গেমস বা সাফ গেমস, সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এগুলো একবার চোখ বুলায় রাখেন। এগুলো হচ্ছে বিবিধ ইনফরমেশন। নোবেল পুরস্কার, বিভিন্ন পুরস্কারের মধ্যে নোবেল পুরস্কারটি ইম্পর্টেন্ট। নোবেল পুরস্কারটা হচ্ছে বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন, যেটা দিয়ে বিশ্বে বিভিন্ন সময় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিভিন্ন জায়গায়। এটার জন্য আলফ্রেড নোবেলের মধ্যে একটা হতাশা বা অনুশোচনা দেখা দেয়। সেখান থেকে তিনি চিন্তা করেন যে উনি এই ডিনামাইট বিক্রি করে বা স্বত্বাধিকার বিক্রি করে তিনি যে টাকা ইনকাম করেছিলেন সেটা ছিল হিউজ। সেই টাকাটা তিনি ডোনেট করে যান হচ্ছে উইল অনুযায়ী একটা পুরস্কার ঘোষণা করার মাধ্যমে। 1895 সালে তিনি একটা উইল করে যান এবং সেখান থেকেই নোবেল পুরস্কার প্রচলন হয়। 1901 সালে প্রথম নোবেল দেওয়া হয়। তো এর মধ্যে অর্থনীতিতে পরবর্তী 68 সালে অ্যাড করা হয়। তো এখন বর্তমানে টোটাল 6টা বিষয়ে নোবেল দেওয়া হয়: ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, ইকোনমিক্স, লিটারেচার এবং পিস। সো এর মধ্যে আপনার শুধুমাত্র শান্তির নোবেলটা দেওয়া হয় হচ্ছে আপনার কোত্থেকে বলেন তো? চিন্তা করে আপনাদেরকে একটু বলতে হবে। এর মধ্যে নোবেল দেওয়া হয় হচ্ছে আপনার সুইডেন থেকে আর নরওয়ে থেকে। তো একমাত্র হচ্ছে আপনার শান্তিটা দেওয়া হয় হচ্ছে নরওয়ে থেকে, বাকি 5টা দেওয়া হয় হচ্ছে সুইডেন থেকে।
বুঝতে পারছেন? বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সো 2025 এই বছর যারা নোবেল পেয়েছেন, মাস্ট মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামনে যেহেতু পিলি আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে। মেডিকেল সায়েন্সে কে পেয়েছে, ফিজিক্সে কে পেয়েছে, কেন পেয়েছে, রসায়নে, সাহিত্যে, এগুলো একটু পড়ে রাখবেন, হ্যাঁ। শান্তি এবং অর্থনীতি। সেই এই হচ্ছে এক নজরে নোবেল পুরস্কার। বিভিন্ন দিবস সমূহ একবার চোখ বুলান, এটা মুখস্থ করতে যেয়েন না। যে জনসংখ্যা দিবস কবে, মাতৃভাষা দিবস কবে, বিশ্ব ধরিত্রী দিবস কবে, ধূমপান বর্জন দিবস কবে, মানে জাস্ট একবার চোখ বুলান। এগুলো নিয়ে আসলে মানে বোঝানোর মতো কিছু নাই ভাইয়া, খুবই প্যাথেটিক একটা জিনিস। এত ইনফরমেশন মনে রাখাও তো আসলে কষ্ট, কি করবেন, তারপর রাখতে হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দর এবং বিমান সংস্থা। বিমান সংস্থাগুলো ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো পড়বেন। যেমন ফ্রান্সের এয়ার ফ্রান্স, এটা খুবই ফেমাস একটা বিমান সংস্থা। চার্লস দ্য গার্ল, এটা হচ্ছে আপনার প্রধান বিমানবন্দর। যুক্তরাজ্য বা ইউকের ফেমাস বিমানবন্দর হচ্ছে হিথ্রো বিমানবন্দর এবং ব্রিটিশ এয়ারওয়েজ। যুক্তরাষ্ট্রে হচ্ছে জন এফ কেনেডি, একটা ফেমাস বিমানবন্দর। যুক্তরাষ্ট্রে অনেকগুলো আছে, এয়ার ট্রান্স এয়ারওয়েজ, তারপরে হচ্ছে আপনার প্যান আমেরিকান আছে, তারপর হচ্ছে আপনার ডেল্টা এয়ারলাইন্স, অনেকগুলো আছে। রাশিয়াটা তো ইম্পর্টেন্ট না, জার্মানিটা ইম্পর্টেন্ট, লুফথানসা, এটা হচ্ছে ফ্রাঙ্কফুটে। থাইল্যান্ডে হচ্ছে সুবর্ণভূমি থাই এয়ারওয়েজ, এটাও বেশ ইম্পর্টেন্ট এবং বেশ ফেমাস। ভারতে হচ্ছে সান্তা ক্রুজ ইন্ডিয়ান এয়ারলাইন্স। ইন্দোনেশিয়ার গারুদা, এটা একবার বিসিএস আসছিল, গারুদা বিমান সংস্থা ইন্দোনেশিয়ার। নেপালে ত্রিভুবন এয়ারপোর্ট। সৌদিতে কিং ফাহাদ, এটা বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট। কিং ফাহাদে যাওয়ার সৌভাগ্য এখনো হয় নাই, বাট আমি গিয়েছি হচ্ছে দুবাইতে। দুবাইতে আপনার যে এয়ারপোর্ট আছে ইউএই, সেটাও ফেমাস এয়ারপোর্ট। আচ্ছা, আর দরকার নাই এয়ারপোর্টের, এবার সংবাদপত্র নিয়ে একটু পড়াশোনা করি, এটাও রিডিং পড়বেন। যেমন দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, ডেইলি মিরর, দ্য সান, ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিস্ট, এগুলো হচ্ছে যুক্তরাজ্যের। বিবিসি, রয়টার্স, এগুলো হচ্ছে সংবাদ সংস্থা, এগুলো যুক্তরাজ্যের, ভেরি ভেরি ফেমাস। যুক্তরাষ্ট্রে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, হেরাল্ড ট্রিবিউন, এপি, সিএনএন, এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের। চীনে হচ্ছে আপনার পিপলস ডেইলি, ভারতে আছে টাইমস অফ ইন্ডিয়া, তারপর ইন্দোনেশিয়ায় কম্পাস। জাস্ট একবার একটু পড়েন ভাইয়া, কাতারে আছে আল জাজিরিয়া। এগুলো আপনাকে মোটামুটি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে সংবাদপত্র ভাইয়া, এখানে বোঝাবুঝির কিছু নাই, মুখস্থ করেন যে কয়টা পারেন। বিশ্বমঞ্চে নারী, নারীরা কোথায় কি করছে, এটা এক নজরে একটু দেখে নিয়ে আসেন। প্রথম নারী প্রেসিডেন্টকে, আর্জেন্টিনা, এটা মনে রাখবেন, 1974 সালে। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ইন্দোনেশিয়াতে, মেঘবতী সুকর্ণপুত্রী। আর প্রথম নারী প্রধানমন্ত্রীকে, শ্রীমাভো বন্দরনায়ক, শ্রীলঙ্কায় হয়েছিলেন, এটা হচ্ছে প্রধানমন্ত্রী। আর মুসলিম বিশ্বের মানে প্রথমে হচ্ছে বিশ্বের, এরপর মুসলিম বিশ্বের, আবারও বিশ্বের প্রধানমন্ত্রী, এরপরে হচ্ছে মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে পাকিস্তানে বেনজির ভুট্টো, 88 সালে। তো খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী এবং মানে মুসলিম বিশ্বের মন্ত্রী নারী যিনি হয়েছেন, দুইটাই আমাদের এশিয়াতে, একটা শ্রীলঙ্কা আর একটা হচ্ছে পাকিস্তানে। আচ্ছা, এবার জাতিসংঘের প্রথম নারী সভাপতিকে, ইন্ডিয়া থেকে হয়েছিল। আর প্রথম নারী ন্যায়পাল, এগুলো দরকার নাই, এটা না পড়লেও চলে। নারীদের ভোটাধিকারটা ইম্পর্টেন্ট। নিউজিল্যান্ডের মহিলারা প্রথম নারীদের ভোটাধিকার লাভ করেছিল 1893 সালে। আর তারপর যুক্তরাজ্য, ইউকে, 1918 সালে। এবং উপমহাদেশে হচ্ছে 1936 সালে প্রথম আসে, এবং 1972 সালে বাংলাদেশ নারীদের স্বাধীন হওয়ার মাত্রই ভোটাধিকার দিয়েছিল। তো বাংলাদেশ কিন্তু এই দিক থেকে অনেকটাই এগিয়ে, মানে স্বাধীন হওয়া মাত্রই দিয়ে দিছে ভাই, নয় ছয় করে নাই, কোনো ঝামেলা করে নাই। আচ্ছা আসেন ভাইয়া, আমাদের মোটামুটি অনেকটা পড়াশোনা করলাম, অনেক 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 ইনফরমেশন দেখলাম। এখন আসেন আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন, 47তম বিসিএস এর প্রশ্ন। কোন দেশগুলো মেডিসিন লাইন দ্বারা বিভক্ত? যুক্তরাজ্য এবং কানাডা, এটা হচ্ছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20শে জুন। ওই যে দিবসগুলো পড়লাম না, এর মধ্যে একটা আসছে। ফিফা বিশ্বকাপ প্রথম হয়েছিল কবে? 1930 সালে। আর্জেন্টিনা এবং উরুগুয়ে খেলেছিল, উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ফেসবুকের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। কোন দেশে সমুদ্র বন্দর নাই, মানে ল্যান্ডলক কান্ট্রি কোনটা? নেপাল। দেখছেন, একবার আসছে কিন্তু। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে প্যাসিফিকের মধ্যে যে মারিয়ানা ট্রেঞ্চ আছে, সেই গভীর খাতটাই হচ্ছে বিশ্বের সব থেকে গভীরতম স্থান। তিব্বত হচ্ছে একটা উপত্যকা বা ভ্যালি। ভিক্টোরিয়া ডেজার্ট হচ্ছে অস্ট্রেলিয়ায়। আর ভিক্টোরিয়া জলপ্রপাত যদি বলি, ভিক্টোরিয়া জলপ্রপাত সেটা কোথায় বলেন তো?
সেটা হচ্ছে আপনার জাম্বিয়াতে, জাম্বিয়া, আফ্রিকা। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেন। প্রচুর রুটি উৎপন্ন হয়। ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। আকাবা হচ্ছে একটা সমুদ্র বন্দর, আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। আর আকিয়াব হচ্ছে মিয়ানমারের সমুদ্র বন্দর। দুইটা কিন্তু একদম মানে পাশাপাশি নাম। আকিয়াব মিয়ানমারের, আর আকাবা হচ্ছে আপনার জর্ডান। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10ই ডিসেম্বর। এই যে আমাদের আজকের দিনই হচ্ছে 10ই ডিসেম্বর, যাই হোক এটা মানবাধিকার দিবস। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর। সো দিবসগুলোও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জিবুতি হচ্ছে এডেন উপসাগরের পাশে অবস্থিত। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কে? বাবেল মানদেব প্রণালী এশিয়া এবং আফ্রিকার মধ্যে পৃথক। আর ইউরোপ আফ্রিকা করেছে জিব্রাল্টার। আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। সো ভাইয়া আপুরা, দ্যাটস ইট, এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা যদি একটু আজকের ক্লাসটা সামারি করি, সামারি করলে দেখতে পাবো যে আমাদের আজকের ক্লাসে মোটামুটি মুখস্থ টাইপের ইনফরমেশন প্রচুর। সো প্রচুর মুখস্থ করতে হবে, এটা একটা আপনাদের জন্য একটু মানে অ্যালার্মিং বিষয়, নাম্বার ওয়ান। সো মুখস্থ করার জন্য যে টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, ম্যাপ দেখতে পারেন। আমি ক্লাসে প্রতিটা অংশে ম্যাপ দেখিয়ে দেখিয়ে পড়িয়েছি। সো আমাদের এই পিডিএফ যেটা আজকে দেওয়া হবে অ্যানোটেটেড, এটাই হচ্ছে আপনাদের মেইন বই। এর বাদে সর্বোচ্চ আপনি উত্তরণের বইটা দেখতে পারেন, আর কিছু দেখার দরকার নাই। পিডিএফটা কয়েকবার চোখ বুলিয়ে যান, রেকর্ডের ভিডিওটা একবার ভালো মতো শুনেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ম্যাপ দেখে দেখে আপনি এই জিনিসগুলো পড়ার চেষ্টা করেন। উত্তরণের ম্যাপের বইটা যদি থাকে খুব ভালো, তা না হলে বিশ্বের একটা মানচিত্র ইউজ করতে পারেন অথবা গুগল ম্যাপ ইউজ করতে পারেন। যেটাই করেন না কেন মোটামুটি আপনাদের জন্য ভালো একটা সোর্স হবে এই ম্যাপ দেখে দেখে পড়া। সো মুখস্থ করা কঠিন, কিন্তু 3-4টা এমসিকিউ এখান থেকে পেতে পারেন, যেহেতু বর্তমানে কিন্তু নম্বর বৃদ্ধি করেছে, 25 নম্বর করেছে। ঠিক আছে। সো আজকের মতো তাহলে এ পর্যন্তই ভাইয়া পুরা। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এবং এই অংশটা ভালো মতো পড়বেন আশা করি। পড়াশোনার সাথেই থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও কোনো কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।